আশা করছি স্ক্রিন দেখা যাচ্ছে, একটু কনফার্ম করবেন। স্ক্রিন দেখা যাচ্ছে এক্সেল? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। দেখুন, আজকে আমরা একটু একটা ভালো মিউচুয়াল ফান্ড খুঁজতে গেলে আমরা যেটা নর্মাল ইনভেস্টররা করে রিটার্নটা শুধু ট্র্যাক করে, কিন্তু আমরা বলছি শুধু রিটার্ন ট্র্যাক করলে হবে না, একটু রিটার্নটা কিভাবে এসছে সেদিকে ফোকাস করতে হবে। তো আমরা কিছু প্যারামিটার দেখবো। তো প্রাইমারিলি রিস্ক মেজার করা হয় দুটো প্যারামিটারের সাহায্যে, ঠিক আছে? টু প্যারামিটারস আর দেয়ার। একটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর একটাকে বলা হয় বিটা, ঠিক আছে? আমরা এই দুটো দেখবো। তাছাড়াও একটা প্যারামিটার আছে যেটাকে আমরা বলছি শার্প রেশিও, শার্পের রেশিও বলা হয়, সেটা একটু সম্বন্ধে জানবো। এটা ছাড়াও আলফা নিয়েও একটু কথা বলবো। এই 4-5টা জিনিস যদি আমরা জেনে নিই একটু সুবিধা হবে। তো ফার্স্টে কোনো সিম্পল ব্যাপার, আমরা কিভাবে ক্যালকুলেট করছি অতটা ভেতরে যাচ্ছি না, একটা দুটো দেখিয়ে দেবো। আপনাকে ক্যালকুলেট করতে হবে না, সব ওয়েবসাইট, ওয়েব ডেটা অ্যাগ্রিগেটর যারা আছে, ভ্যালু রিসার্চ বলুন, অ্যাডভাইজার কোচ বলুন, সেখানে পেয়ে যাবেন, বা ফান্ড হাউসের ওয়েবসাইটেও পেতে পারেন। রিস্ক বলতে আমরা যেটা আগে বলেছিলাম, দেখুন সিএজিআর রিটার্ন যদি আমরা একটু বেসিক থেকে যাই, ধরুন কোনো ফান্ড সিএজিআর রিটার্ন সব ভুলে গেছেন আমি নিশ্চয়ই। সিএজিআর ক্যালকুলেট করেছিলাম এরকম ভাবে, একটু বেসিক থেকে শুরু করছি। ধরুন 110 টাকার জিনিসটা 14 টাকা হয়েছে আপনার 4 বছরে, এরকম ভাবে ব্যাপারটাকে ভাবি। ইয়ার এন্ডিং ভ্যালু লিখছি, এন্ডিং ভ্যালু, আর এখানে আমি লিখছি বিগিনিং ভ্যালু, ঠিক আছে? একটু জাস্ট রিক্যাপ করে দিচ্ছি, তাহলে রিস্কের ব্যাপারটা বুঝতে পারবেন, যেটা রাকেশ স্যার আলোচনা করলো ভোলাটিলিটি শুরুর দিকে, যে আপনারা বললেন কেন বন্ডে রিটার্ন কম, তাহলে কেন লোক বন্ডে ইনভেস্ট করবে। তো সেই ব্যাপারগুলো একটু ক্ল্যারিটি দিয়ে দিতে। এখানে সিএজিআর ক্যালকুলেট করার জন্য আমরা বলেছিলাম ফর্মুলা ছিল এন্ডিং ভ্যালু, এটা শুরুর দিকে টাইম ভ্যালু অফ মানি বলার সময় ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর সময় বলেছিলাম, এন্ডিং ভ্যালু বাই বিগিনিং ভ্যালু হোল টু দি পাওয়ার 1/n, n হচ্ছে নাম্বার অফ ইয়ার্স মাইনাস 1। তাহলে এটা যদি আমরা দেখি 10 টাকার জিনিস যদি 14 টাকা হয়, তাহলে রিটার্ন পার্সেন্টেজে সিএজিআর 8.78 মতো দেখাচ্ছে। আমি এটাকে বাড়িয়ে দিই, 10 টাকা জিনিস 20 টাকা হলো, 4 বছরে ডবল, তাহলে 18.9। কমানো বাড়ানোটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে যে কি বলতে চাইছে আর কি বলতে পারছে না। আমরা কি বলতে চাইছি এটা নিয়ে অনেক আলোচনা করেছি, কি বলতে পারছে না এটা বলি। এই 10 টাকার জিনিসটা যে 20 টাকা হলো 4 বছরে, কিভাবে হলো? 10 টাকা কি 50 টাকা হয়ে গেছিল, তারপরে পড়ে গেল, তারপরে উঠলো। এই যে ভোলাটিলিটিটা, এই যে লাফালাফি মুভমেন্টটা হচ্ছে, এটাকে আমরা বলছি রিস্ক, বা এটাকে ভোলাটিলিটি বলছি, আনপ্রেডিক্টেবিলিটি অফ দ্য রিটার্নস। তো সেই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এটাই বলছে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আর বিটা দুটো জিনিস আছে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আপনাকে বলছে, ধরুন একটা ফান্ডের কি বলছে, একটু আপনাকে ম্যাথমেটিক্যালি বলছি। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বলছে যদি অ্যাভারেজ পারফরমেন্স হয়, ধরুন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কি করে ক্যালকুলেট করতে হয় দেখিয়ে দেবো, দরকার নেই, আপনি ফিগারটা দেখুন। ধরুন অ্যাভারেজ পারফরমেন্স একটা ফান্ডে, অ্যাভারেজ পারফরমেন্স ধরুন একটা ফান্ডে 14 টাকা আছে, 14%। এবার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমি ধরলাম ফান্ডের অ্যাপ্রক্সিমেটলি 8 মতো শো করছে, 8%। তাহলে এটা থেকে কি বুঝবো আমি? এটা থেকে এই বুঝবো নেক্সট ইয়ার দ্য রেঞ্জ অফ রিটার্নস, দ্য প্রবাবল রেঞ্জ অফ রিটার্নস কি হতে পারে? প্রবাবল রেঞ্জ অফ রিটার্নস, প্রবাবল রেঞ্জ অফ রিটার্নস হতে পারে আমার 14+8 হতে পারে, 14+8 রিটার্ন আসতে পারে, কিংবা 14-8 আসতে পারে। ইট ইজ দ্য সুইং, যে কি কত টাকা উপরে, কত রিটার্ন উপরে যেতে পারে, কতটা উপরে আসতে পারে আর কতটা নিচে আসতে পারে। এই সুইংটা প্রেডিক্ট করতে সাহায্য করে, বলতে সাহায্য করে। তো 14+8 মানে আমি বলতে চাইছি 22 টাকা হতে পারে, বা 14-8 মানে 6 টাকা হতে পারে। 6 থেকে 22 মধ্যে রিটার্নটা আসতে পারে। তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এই ব্যাপারটাই তুলে ধরে। আমরা ব্যাপারটাতে আরেকটু ডিপ ডাইভ করি। ডিপ ডাইভ এরকম ভাবে করি, আমরা সিএজিআর এর ড্রব্যাকসটা এই সুযোগে একটু আলোচনা করে নিলাম, ভালো লাগলো। কারণ সিএজিআর এর লোকে পড়ে সিএজিআর এর ড্রব্যাকসটা বলতে পারে না। সিএজিআর ক্যানট প্রেডিক্ট দ্য কোয়ালিটি অফ রিটার্নস। রিটার্নের একটা কোয়ালিটি হয়, কোয়ালিটিটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের বিটা থেকে পাওয়া যায়। একটা এক্সাম্পল নিই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। ধরুন একটা রিটার্ন 12, কোনো বছর হয়েছে -8, কোনো বছর হয়েছে 14, কোনো বছর 21, তারপরে ধরুন -12, তারপরে আবার 12, 5, 6 এরকম ভাবে একটা রিটার্ন দিয়েছে। তো এগুলো যদি অ্যাভারেজ করে নিই এক্সেলে কি হবে? আপনি যদি একটু দেখেন, এক্সেল বলছে এর অ্যাভারেজটা হচ্ছে 6.375,
আমরা দেখে নিই 6.375, তাহলে এটা অ্যাভারেজটা করে নিই, ইকুয়াল টু অ্যাভারেজ ফাংশন আছে, আমরা ডেকে নিতেই পারি তাকে, দেখে নিই 6.375 হচ্ছে কিনা, 6.375 হচ্ছে, এটা অ্যাভারেজ পারফরম্যান্স, ঠিক আছে। এবার প্রশ্ন হলো যে সুইং কি হলো, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফাংশন আছে এস টি ডি ই বি, আপনাকে সব পড়ার কোনো দরকার নেই, আমি জাস্ট একটা পার্সপেক্টিভ দিচ্ছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ধরুন আমি নিয়ে নিলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত আসছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 11.22 আসছে, একটু মন দিয়ে দেখবেন। তার মানে কি পরের বছর কি রিটার্ন হতে পারে, পরের বছর আমি ধরে নিলাম 6 আর 11, উপরে অ্যাভারেজ পারফরম্যান্সটা 6 আছে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আপনার আছে অ্যাপ্রক্সিমেটলি 11.2, আমি লিখে দিচ্ছি সব, একটু পরে সেশনের পর ভিডিও দেখে নেবেন যারা জয়েন করতে পারেননি, গরমের জন্য কিনা জানি না, অনেকে অ্যাটেন্ডেন্স আমাদের কম হচ্ছে। এনিওয়ে, তো 6 + 11 17 হতে পারে, কিংবা 6 - 11 নেগেটিভ যে রিটার্নটা হচ্ছে -5.5 মতো, সেগুলো হতে পারে। তো এখানে আমি যদি এখানে মাইনাস যেটা 12 দিয়েছিলাম, আমি এটা কনসিস্টেন্সি তুলতে চাইছি যে সব পুরোটাই 12 করে দেব, দেখুন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0 হয়ে গেল। তো যত পারফরম্যান্সটা স্টেডি হবে আপনার ভোলাটিলিটি তত কমবে, সেই জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আমি একটা ফান্ড ভালো রিটার্ন দিচ্ছে, আমি সেটা দেখলাম, আর একটা ফান্ড আরো ভালো রিটার্ন দিচ্ছে, সেটা দেখতে গেলে তার ভোলাটিলিটি বাড়ছে, তাহলে ইটস বেটার টু স্টিক উইথ দ্য ফান্ড which is giving a bit to suboptimal return কিন্তু ভোলাটিলিটিটা কম। যদি আপনার ভোলাটিলিটি ম্যানেজ করতে অসুবিধা হয় তাহলে আপনার অবশ্যই লো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্রোডাক্ট দেখাটা বুদ্ধিমানের কাজ। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাজ আ প্যারামিটার, ডেট ফান্ডেরও কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়, ডেট ফান্ডও অল্প বিস্তর ভোলাটিলিটি থাকে। আমরা বলেছিলাম ডেট ফান্ড ডিসকাস করার সময় যদি পোর্টফোলিও ম্যাচুরিটি খুব হায়ার সাইডে থাকে, যেমন ধরুন লং ডিউরেশন ফান্ডস, তো এইসব জায়গাতে ভোলাটিলিটি থাকবে, তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম বেশি হবে, তো এরকম ভাবে আপনারা ট্র্যাক করতে পারেন। তো এটাকে বলছি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে। রিস্ক মেট্রিক্স এর মধ্যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অবশ্যই ইম্পর্টেন্ট, শুধু রিটার্ন দেখে ইনভেস্ট করবেন না। এক্সেল ফাইলটা পরে মেল করে দেবো, আমি ডিলিট করছি। আমরা স্যার তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা যত কম হবে তত তোমার এক্সপেরিয়েন্স উইল বি গুড, মানে আপনারা যেটাকে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স বলে মেনশন করছিলেন, রাইট? একদম, ইউ হ্যাভ হিট দ্য নেল অন ইটস হেড, অ্যাবসলিউটলি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম হলে আমার রিটার্ন এক্সপেরিয়েন্সটা ভালো, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখার কি দরকার, মানে আপনি যেহেতু একটা ভালো জায়গাতে আলোচনাটা নিয়ে গেলেন তাই জন্য বলছি, আমি গ্রাফটা দেখবো, কিন্তু গ্রাফটা কতটা লিনিয়ার নন লিনিয়ার, খুব কাছাকাছি গ্রাফ হলে বলা মুশকিল কতটা মুভমেন্ট করছে না করছে। দেখুন আমি ব্যাপারটা বলে দিই, ভালো প্রশ্ন, ভালোভাবে আপনি ইন্টারপ্রেট করেছেন। অনেক সময় কি আমি হয়তো 5 মিনিট ধরে একটা জিনিস বোঝাতে চাইছি, তারপর আপনাদের মধ্যে থেকে আপনারা একটা ছোট্ট ব্যাপার বললেন, ব্যাপারটা ক্ল্যারিটি পেয়ে গেল বেশি। দেখুন আমি পেন্ট ব্রাশ খুলেছি, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। একটা ধরুন রিটার্ন এরম ভাবে এসছে, ঠিক আছে, আর একটা রিটার্ন এরম ভাবে এসছে, এটাতে অসুবিধা নেই, বলে দিতে পারি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য রেড লাইন ইজ হায়ার, রেড ফান্ডটাই হায়ার, তো এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি হবে। কিন্তু ঘাড়ে ঘাড়ে যদি রিটার্ন আসে না, ঘাড়ে ঘাড়ে যদি চলে গ্রাফটা, আমি এটা ঠিকমতো আঁকতে পারলাম না, খুব ঘাড়ে ঘাড়ে ধরুন চলছে, তখন কিন্তু বলা মুশকিল সবুজটা ভালো করেছে না এটা করেছে, তখন আমাকে হিউম্যান আই ধোকা খেয়ে যেতে পারে, তখন আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফিগারটা পেলে সুবিধা হবে। তো এই হচ্ছে ব্যাপার, যে ভোলাটিলিটিটা মাপার জন্য কতটা ভাই তুমি ভোলাটিলিটি হচ্ছে, বেশি কম তো বলা যায় না। আপনি দেখুন যেখানে সম্পর্কের ব্যাপার বলি, সম্পর্ক তো মেজার করা যায় না, যে আমার ভিক্টর দার সাথে 5 কিলো সম্পর্ক আছে, রাকেশ স্যারের সাথে আমার সম্পর্ক 2 কিলো, এরকম ভাবে তো বলা যায় না। তো যেসব জায়গায় সাবজেক্টিভ ব্যাপার চলে আসে, তাই জন্য দেখবেন বন্ধুদের মধ্যে ঝগড়া হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে। তো এইসব ব্যাপারগুলো যত রেশনালি সম্ভব না, কিন্তু অ্যাটলিস্ট রিটার্নটাকে আমরা ভোলাটিলিটি মেজার করতে পারি। এনিওয়েজ কাজের কথা থাকি। বিটা কাকে বলে, বিটা বলে উইথ রেসপেক্ট টু বেঞ্চমার্ক। আমরা ট্রাফিক স্পিডের কথা বলেছিলাম, ধরুন লার্জ ক্যাপ ফান্ডের ট্রাফিক স্পিড নিফটি 50, প্রত্যেক লার্জ ক্যাপের ক্ষেত্রে এটা আমরা বলতেই পারি, বা লার্জ ক্যাপের ক্ষেত্রে আমরা নিফটি 100ও নিতে পারি, সেটা একটা বেঞ্চমার্ক হতে পারে। মিড ক্যাপের ক্ষেত্রে মিড ক্যাপের 150 বেঞ্চমার্ক আছে। তো বেঞ্চমার্কের রেসপেক্টে কতটা ভোলাটাইল ফান্ড, হাউ ভোলাটাইল দ্য ফান্ড ইজ উইথ রেসপেক্ট টু বেঞ্চমার্ক, সেটা আমরা বিটা দিয়ে মেজার করি। ধরুন উইথ রেসপেক্ট টু, ধরুন আমরা সবাই একটা ফিজিক্যাল ক্লাসরুমে এসেছি, এখন তো অনলাইন হচ্ছে সব, সে ফিজিক্যাল ক্লাসরুমে এসে আমরা ভিক্টর স্যারের হাইটের সাথে সবার হাইট মেজার করছি, তো ভিক্টর স্যারের হাইটটা বেঞ্চমার্ক হিসেবে নিচ্ছি। আমার হাইট ধরলাম ভিক্টর স্যারের হাইটের থেকে ধরুন 0.1 বেশি, তাহলে আমাকে বলবে 1.1, বা কারোর ধরে একটু কম হলো 0.9, সেই রেসপেক্টে করা হয় উইথ রেসপেক্ট টু বিটা। তো নিফটির সাথে যখন আমরা ফান্ডের মানে নিফটি যদি লার্জ ক্যাপ ফান্ড হয়, তার বিটা যদি 1.1 হয়, তুমি কথা বললাম বিটা 1.1, তার মানে উইথ রেসপেক্ট টু
নিফটি দ্য ফান্ড ইজ ভোলাটাইল বাই 10%। তো নিফটি 1 টাকা বাড়লে ফান্ডটা 1 টাকা 10 পয়সা বাড়বে, নিফটি যদি 1 টাকা পড়ে তাহলে ফান্ডটা 1 টাকা 10 পয়সা পড়বে। যদি 0.8 হয়, যদি 0.8 হয় তাহলে আমরা বুঝবো যে এটা নিফটি 1 টাকা বাড়লে এটা 80 পয়সা বাড়বে, নিফটি 1 টাকা পড়লে 0.80 পয়সা মানে 80 পয়সা পড়বে। তো উঠবার সময় হাই বিটা ফান্ডস ভালো, পড়বার সময় লো বিটা ফান্ডস ভালো। তো সেরকম ভাবে তো হয় না। জেনারেলি আমরা এগেন এই ওটাই দেখবো যে বিটা কম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম, রান্নায় মশলা কম দিচ্ছি কিন্তু টেস্ট বাড়াচ্ছি, টেস্টটা হচ্ছে রিটার্ন। তো এইভাবে ব্যাপারটা একটু দেখা উচিত। বিটা নিয়ে যদি কারো কিছু প্রশ্ন থাকে বলতে পারে। হ্যাঁ স্যার, একটাই প্রশ্ন যে আমার কাছে একটু জোরে বলবেন, একটু জোরে বলবেন। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমার কাছে তো ধরুন যেটার আমার মানে ইন্ডেক্স মানে যার সঙ্গে আমি কম্পেয়ার করছি মানে বিটাটা বের করছি তারও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাভেলেবল থাকবে, আর আমি যে পার্টিকুলার স্টকটাকে ফলো করছি তারও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকবে। তো দুটো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি অ্যাভেলেবল থাকে, আমরা যদি দুটো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম্পেয়ার করতে পারি তাহলে আবার বিটার প্রয়োজনটা কেন পড়বে? কেননা ডিফারেন্স অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইটসেলফ উইল বি মেজার অফ বিটা, রাইট? ভালো কথা বলেছেন, আমি একটু ক্ল্যারিটি দিয়ে দিই। এই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে আমি একটা প্রশ্ন সবাইকে করতে চাইছি, আপনিও নিতে পারেন। আমি ধরে নিলাম আমার কাছে একটা লার্জ ক্যাপ ফান্ড আছে, আমি LA বলছি, আর একটা স্মল ক্যাপ ফান্ড আছে A। আপনার প্রশ্নের উত্তরটা দেবো তার আগে এই প্রশ্নটা, এই আর একটা প্রশ্ন আমি থ্রো করছি। লার্জ ক্যাপ ফান্ডটার বিটা হচ্ছে 1.2, স্মল ক্যাপের ফান্ডটার বিটা হচ্ছে 0.8। ঠিক আছে, আমি একটু লো ভোলাটাইল প্রোডাক্ট চাইছি, কোন প্রোডাক্টটা নেব? দুটো মিউচুয়াল ফান্ড, ঠিক আছে। লার্জ ক্যাপ ফান্ডটার নাম হচ্ছে LA, স্মল ক্যাপ ফান্ডটার নাম হচ্ছে SA। বিটা হচ্ছে 1.2 আর এর বিটা হচ্ছে 0.8। তো আমরা কোন ফান্ডটা নেব? স্মল ক্যাপটা বোধহয় নাকি, মানে না আমার তো মনে হচ্ছে দুটো ইকুয়াল বলে মনে হচ্ছে আমার। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও তো জানতে হতে পারে। ভেরি গুড। আমি বলবো প্রথম প্রশ্নের প্রথম যিনি উত্তর দিলেন, মানে খারাপ পাবেন না, সেটা তিনটে টাইপের উত্তর পেয়েছি। প্রথম যিনি বলেছেন 0.8, একটু ডিপ ডাইভ করলে উনি বুঝতে পারতেন, তো ওনাকেও আমার দরকার, উনি আনসার দিয়েছেন। সেকেন্ড যিনি উত্তর দিলেন কাছাকাছি ধরেছিলেন, থার্ড উত্তরটা খুব ব্যাং অন, যে বিটা অফ লার্জ ক্যাপ এন্ড স্মল ক্যাপ ক্যানট বি কম্পেয়ার্ড, প্লেন এন্ড সিম্পল। কারণ লার্জ ক্যাপের বেঞ্চমার্ক তো আলাদা, সেই বেঞ্চমার্কের সাথে আমি কম্পেয়ার করছি। লার্জ ক্যাপের বেঞ্চমার্ক কি? লার্জ ক্যাপের বেঞ্চমার্ক নিফটি 50, কথা বলছি। আর স্মল ক্যাপের আমি ধরলাম, স্মল ক্যাপের যে নিফটি স্মল ক্যাপ আছে সে 150, কত প্রথম 100টা হচ্ছে লার্জ ক্যাপ, মিড ক্যাপ হচ্ছে 150, স্মল ক্যাপ হচ্ছে 250। তো নিফটি স্মল ক্যাপ 250 ধরলাম বা স্মল ক্যাপ 100 ধরলাম, দুটো বেঞ্চমার্ক তো আলাদা, দুটো বেঞ্চমার্ক আলাদা, তার বিটা নিয়ে আমি করবো কি? আমাকে লার্জ ক্যাপের মধ্যে যদি কম্পারিজন করতে হয়, বিটা ইজ এ রিলেভেন্ট। এটা কি লার্জ ক্যাপ ফান্ড? এটা তো লার্জ ক্যাপ নয়, শুধু আমি প্রশ্নটাই ভুলভাল। বিটা দিয়ে ডিফারেন্ট ক্যাপের কম্পারিজন আমি করতে পারবো না। যদি দুটো লার্জ ক্যাপ ধরুন LA1 থাকতো আর এটা যদি LA2 থাকতো, দুটোই লার্জ ক্যাপ, কথা বলছি, সেক্ষেত্রে আমার এই প্রশ্নটা ভ্যালিড হতো, বা সেক্ষেত্রে আমার এই আপনাদের উত্তরটা যেটা যিনি প্রথমে উত্তরটা দিয়েছিলেন সেক্ষেত্রে ঠিক হতো। কিন্তু এখানে বোঝার চেষ্টা করুন যে প্রশ্নটা আপনি বলছেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ নিফটি 50 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ স্মল ক্যাপ, এটা মেজার করার কিছু দরকার নেই স্যার। লার্জ ক্যাপ অল্প ভোলাটাইল থাকবে, মিড ক্যাপ বেশি ভোলাটাইল থাকবে, স্মল ক্যাপ আরো বেশি ভোলাটাইল থাকবে। শর্ট টার্মে একটু চেঞ্জ হতে পারে, কিন্তু আপনি 5-7 বছরে যে দেখেন কম্পেয়ার, তাই না? বেশি প্রতাপ বাবু ওটা জিজ্ঞেস করতে চাননি, প্রতাপ বাবু জিজ্ঞেস করতে চেয়েছিলেন যে নিফটি 50 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর LA1 এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই দুটো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে কম্পেয়ার করে তো আমরা একটা বিটার আইডিয়া পেতে পারি, তো আলাদা করে আবার বিটা কেন বার করব? না, ওটাতে হবে কি, আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওরকম ভাবে করতে পারেন, নিফটি 50ও করতে পারেন, আবার লার্জ ক্যাপে ফান্ডটাও করতে পারেন, কিন্তু বিটাটা অনেক রেডিমেড ইনফরমেশন দেবে। আপনি ওর বিটা বলছে, পোর্টফোলিওটা তো এক্স্যাক্টলি সেম হয় না, পোর্টফোলিওটা তো আপনার একটু আলাদা হবে। সুতরাং বিটা দুটো প্যালেটেবল ফান্ডস যদি হয় বা বেঞ্চমার্ক যদি হয়, বিটা গিভস আ মাচ মোর রেডিমেড ইনফরমেশন যে অ্যাকচুয়ালি কতটা ভোলাটিলিটি হচ্ছে। 1.2 নিফটিটাকে বেঞ্চমার্কটাকে আমি ধরে করছি, বেঞ্চমার্কটাকে ধরে আমি করছি, সেই হিসেবে বিটার একটা রেলেভেন্স থাকে যে হাউ ভোলাটাইল ইজ দ্য ফান্ড উইথ রেসপেক্ট টু দ্য বেঞ্চমার্ক। এটাই হচ্ছে। আমার একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে এই স্মল ক্যাপ, লার্জ ক্যাপ বা মিড ক্যাপের মার্কেটে কোনো আইডিয়াল বিটা বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে যেগুলো
দেখে আমরা রেফার করতে পারি। এটার আইডিয়াল বেঞ্চমার্ক যদি দেখতে হয়, যেগুলো নর্মাল কমন সেন্স আইডিয়া হচ্ছে যে ওয়েব অ্যাগ্রিগেটর গুলো আছে, ভ্যালু রিসার্চ বলুন বা অ্যাডভাইজার কোচ বলুন, তারা যে রেটিং দিচ্ছে সেই টপ যে রেটিং নচ ফান্ডস আছে তাদের প্যারামিটার গুলো ধরে একটু কম্পেয়ার করতে পারে। অ্যাজ সাচ এই রেটিং এরকম ভাবে যদি ধরেন তাহলে মুশকিল। জেনারেলি দেখুন বাজার যদি বুলিশ থাকে, অনেক লোকের এগুলো পার্সপেক্টিভ দেখতে হবে। বাজার বুলিশ থাকলে অনেক সময় লোকে বলে আমি হাই বিটা ফান্ডস নেবো, আমি রিস্ক নেবো। বাজার যদি একটু ভোলাটাইল থাকে বা আনপ্রেডিক্টেবল থাকে, লোকে বলে লো বিটা ফান্ডস নেবো। এবং তখন তো আপনি বলতে পারবেন না যে হাই বিটা ভালো কি লো বিটা ভালো। এটা অলওয়েজ ডিপেন্ডস আপন দ্য ইন্ডিভিজুয়াল। সেই ইন্ডিভিজুয়াল কতটা রিস্ক নেবে না নেবে তার উপর ডিপেন্ড করবে। তবে আপনি যদি সেরকম ভাবে পারফরমেন্স বলেন, এইটুকু বেসিক প্যারামিটার গুলো ধরে নিন। লার্জ ক্যাপ কম ভোলাটাইল হয়, মিড ক্যাপ একটু বেশি ভোলাটাইল হয়, স্মল ক্যাপ আরো বেশি ভোলাটাইল। দ্যাট ইজ হাউ ইট গোস। আর আপনাদের যখন আপনারা ইনভেস্টমেন্ট করবেন শুধু রিটার্নে থাকবেন না, রিটার্নের সাথে সাথে একটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, একটু বিটা, শার্প রেশিও, একটু কি আলফা কি, এগুলো একটু দেখে নেবেন। তো নেট এইভাবেই যান, এইভাবে এগোন। অনেক সময় কিছু প্যারামিটার আপনি ভাবছেন পেলে ভালো হয়, আমি যেগুলো বলছি এগুলো রেডিমেড অ্যাভেলেবল পাবেন ভ্যালু রিসার্চ, আমি ওয়েবসাইটে দেখিয়ে দেবো। অনেক সময় আপনি ভাবছেন এটা হলে ভালো হয়, কিন্তু সেই ডেটাটা পাওয়া মুশকিল হয়ে যায়। অনেক সময় ফান্ড হাউসও পাবলিশ করেন রোলিং রিটার্ন মেবি আ কেস। আমি রোলিং রিটার্ন দেখাইনি, রোলিং রিটার্ন করবো। ঠিক আছে, আমরা সেশন একটু আগে বাড়িয়ে নিই। তো এটাই এই ব্যাপারটা খেয়াল রাখবেন যে বিটা দিয়ে কিন্তু লার্জ ক্যাপ মিড ক্যাপ কম্পেয়ার করতে যাবেন না। লার্জ ক্যাপ মিড ক্যাপ যদি কম্পেয়ার করতেই হয় দুটো ফান্ডের, আমি এটা এসে করে দিই, এসে অন করে দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে আপনি দুটো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কম্পেয়ার করতে পারেন। যে কিভাবে আপনি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কম্পেয়ার করলে দেখবেন অবশ্যই স্মল ক্যাপের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অনেকটা বেশি ভোলাটাইল, কিন্তু দ্যাট ডাজন্ট মেক সেন্স। কেন ফার্স্টে আপনি মার্কেট ক্যাপ দেখবেন, মার্কেট ক্যাপের মধ্যে আপনি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা বিটা দেখবেন। তো এখানে কোনটা ভালো না ভালোর থেকে বড় কথা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিগার হচ্ছে ওই সময়টাই স্ট্যান্ডার্ড। কেন আপনি 5 বছর আগের ফিগার নিয়ে ভাবছেন এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, ইট ক্যান্ট হ্যাপেন লাইক দ্যাট না। তারপরে টাইম টু টাইম আপনি দেখবেন বেঞ্চমার্কে যদি কিছু পারফরমেন্সে চেঞ্জ হয় ইন টার্মস অফ ভোলাটাইল রিস্ক পারফরমেন্স, রিস্ক মেট্রিক্সে, রিস্ক পারসেপশন, ও আপনি মিডিয়াতে কিছু না কিছু গল্প পাবেন। কেউ বলবে যে নিফটি ভোলাটিলিটি বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে, বিক্স বলে ইন্ডেক্স আছে, সেগুলো তো দেখা যাবে। নেট লেটস নট মেক ইট কমপ্লেক্স। লোয়ার দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বেটার ইট ইজ, লোয়ার দ্য বিটা বেটার ইট ইজ। ইফ আই এম আ কনজারভেটিভ ইনভেস্টর, কিন্তু অ্যাগ্রেশনের সাথে কাজ করতে যাচ্ছি, সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বিটা হাই নিতে পারি, বাট জেনারেলি পিপল ডোন্ট থিঙ্ক লাইক। আলফাটা বললে ক্ল্যারিটি পাবেন। আমরা আলফাতে যাচ্ছি এবার। আলফা বলছে হাউ স্মার্ট ইজ দ্য ফান্ড ম্যানেজার। স্মার্ট ফান্ড, আমরা কিছু ভালো ভিডিও পেলে পরে পোস্ট আছে, ভিডিও পোস্ট করে দেবো। আলফা বলছে হাউ স্মার্ট ইজ দ্য ফান্ড ম্যানেজার, মানে একটা ফান্ডের ধরুন আলফা হচ্ছে, ধরুন ফান্ড 1 আর ফান্ড 2। ফান্ড 1 এর আলফা আমরা ধরে নিচ্ছি, কথায় বলছি 0.8, আর এর আলফা 1.1। হোয়াট ডাজ দিস মিন? আমরা এই ব্যাপারটাকে বলার আগে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। and it goes like this, কোন একটা ফান্ড 30 টাকা রিটার্ন দিয়েছে, 30% রিটার্ন দিয়েছে, ইউ আর ভেরি হ্যাপি, আরে ফাটিয়ে দিয়েছে, এত রিটার্ন দিয়েছে, ইটস অ্যামেজিং। তারপরে আপনি দেখছেন এর আলফা -5, কথা বলছি, এর আলফা -5। এটার মানে কি পাবো? এটার মানে হয়েছে আপনার সাথে চুরি হয়েছে। হোয়াট ডু মিন বাই থেফট? মানে আইডিয়ালি ফান্ডটা রিটার্ন দেওয়ার কথা ছিল 35 টাকা, ও যা রিস্ক নিয়েছে সেই হিসেবে, মানে যে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন হওয়ার কথা ছিল, যে রিস্ক নিয়েছে, রিস্ক ইজ মেজারেবল, সেই রিস্কের হিসেবে ফান্ডের 35 টাকা রিটার্ন হওয়ার কথা ছিল, আলফা হচ্ছে -5। কিন্তু আলফা নেগেটিভ হলেই কিন্তু ঝাঁপিয়ে পড়ে বিক্রি করে দেবেন না। আপনি বেশ কিছু উইন্ডোতে পাস্ট পারফরমেন্সে পাওয়া মুশকিল, ফরওয়ার্ড লুকিং এ আপনি মাঝে সাঝে থেকে 2-3টে উইন্ডোতে আলফা দেখবেন। যদি দেখেন কনসিস্টেন্টলি আলফা, যেমন আপনার কোয়ার্টারলি বেসিসে পারফরমেন্স দেখছেন, কনসিস্টেন্টলি দেখছেন আলফা নেগেটিভ থাকছে, তাহলে সে ফান্ড থেকে আস্তে আস্তে বেরিয়ে যাওয়াটাই মঙ্গল। কারণ ফান্ড ম্যানেজার প্রফেশনালি ম্যানেজ করছেন না ব্যাপারটা। প্রফেশনাল ম্যানেজমেন্টের মানে হচ্ছে রিস্ক কম নেবো, রিটার্ন বেশি নেবো। আবার এরকম যদি একটা ফান্ড দেখি আমরা, এবার ইন্ডিভিজুয়াল কলের গল্প থাকে, এই ক্যাটাগরি ধরুন সেম ফান্ড এটা, আর আলফা আমি ধরলাম +3, তাহলে এটাতে আমি কি বুঝবো? এটাতে বুঝবো যে ফান্ড ম্যানেজার খুবই প্রফেশনাল গায়, যে রিটার্নটা দিয়েছে অ্যাকচুয়াল রিটার্নটা আসার কথা 22 টাকা, ও 3 টাকা বেশি দিয়েছে। যে রিস্ক নিয়েছে, প্রত্যেকে তো রিস্ক নিচ্ছে, ও রিস্ক 1 নিয়েছে, কথায় বলছি, ও ধরুন রিস্ক 2 নিয়েছে, প্রত্যেকে রিস্ক নিচ্ছে, এভরিবডি ইজ টেকিং রিস্ক। সেই রিস্কের রেসপেক্টে কত রিটার্ন দিচ্ছে সেই হিসেবে দেখছে, এই ব্যাপারটাকে দেখা হয়। এবার আপনি বলতে পারেন স্যার এখানে তো রিস্ক আপনি দুটো বলেছেন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আর বিটা, তা আলফাতে আপনি কোন রিস্কটার কথা বলছেন? আলফাতে আমি বিটার কথা বলছি। ঠিক আছে, এত ডিটেলসে ঢোকার দরকার নেই। আপনি গ্রস লেভেলে যেটা আমাদের হয় রিটেল ইনভেস্টরদের, এখানে তো আমরা অনেক বেশিতে যাচ্ছি। নর্মাল ইনভেস্টর বলে
ফান্ডের রিটার্ন কত 18 টাকা, ওই ফান্ডের রিটার্ন কত 15 টাকা, 18 ইজ গ্রেটার দেন 15, 18 টাকাতে ইনভেস্ট করো। এরকম ভাবে না করে আস্তে আস্তে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিটা দেখুন, এগুলোর উপর খুব মাথা না মেরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিটা অল্প একটু দেখুন, তারপরে একটু ডাইগ্রেস করে মিস্টার ব্যানার্জি যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস ছিল একটু পোর্টফোলিও করে টপ 10 স্টকসটাকে দেখুন, ওটা কিন্তু আরো আপনাকে ফার্দার এজ দেবে। ফিনান্সিয়াল মার্কেটে আমার ব্যক্তিগত ধারণা জ্যাক অফ অল ট্রিক্স যারা করে ইনভেস্টার হিসেবে তাদের কিন্তু ভালো, যারা কাজের মধ্যে আছে ব্যবসার মধ্যে আছে, ওই একটা জিনিসের ভেতরে দেয়ার ইজ নো হোলি গ্রেল ইন দ্য মার্কেট, একটা জিনিস জেনে তার বালকা মানে খাল পার করে কোথায় কি হলো না হলো ডিপ টাইপ করে, তো সেই সব জিনিসগুলো করবেন না, করলে কিন্তু মুশকিল হতে পারে। কারণ মুশকিল মানে ইট ডাজন্ট গিভস ইউ প্রপার পিকচারটা আসবে না, মানে আপনি সেরকম দেখবেন যে অত এই ডিপ রিসার্চ করার দরকার ছিল না। আপনি টপ 10 স্টকসটার একটু ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নেবেন, টেল এন্ডে একটু একটা দুটো স্টকস দেখে নিলেন কিরকম হচ্ছে, তারপর রোলিং রিটার্নে আসবে, একটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখে নিলেন, আপনারা একটু কাইন্ডলি বিটাটা দেখে নিলেন, নাম্বারটা দেখে নিন কিভাবে ক্যালকুলেট করা হচ্ছে ইজ নট ইম্পর্টেন্ট, নাম্বারটা ইন্টারপ্রেট করা ইজ আ বিগার স্কিল হুইচ ইজ গোইং টু গিভ ইউ গ্রেটার আলফা। তো আলফা মানে হচ্ছে হাউ স্মার্ট ইজ দ্য ফান্ড ম্যানেজার, আপনি রিস্ক নিয়েছেন সেই হিসেবে কি রিটার্নটা পেয়েছেন, ইউ হ্যাভ ইউ বিন রিওয়ার্ডেড উইথ দ্য রিটার্ন, সেটা আমরা আলফা দিচ্ছি। আলফা অ্যাক্রস দ্য হরাইজন মোস্ট অফ দ্য টাইম উইন্ডোতে পজিটিভ থাকা উচিত। আমরা তিনটে প্যারামিটার ডিসকাস করলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বিটা, আলফা। আলফা নিয়ে যদি কারো কিছু প্রশ্ন থাকে করতে পারেন। হ্যাঁ স্যার, আমি বলছি যে মিউচুয়াল ফান্ডের আলফাটাও কি মানে ডিসপ্লে করা থাকবে এবং হিস্টোরিক্যালি আলফার ডেটাটা কি পাওয়া সম্ভব? হিস্টোরিক্যাল আলফা পাওয়া স্যার এখনো পর্যন্ত আমি সেরকম ভাবে দেখিনি, হিস্টোরিক্যাল ডেটা পাওয়া মুশকিল স্যার। স্ট্যান্ডার্ড ওগুলো আপনি আলফা পয়েন্ট টু পয়েন্ট ধরেই দেখতে হবে, ওই সময় কি ছিল এই সময় কি আছে, মানে আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে আমি ওয়েবসাইটে আমি দেখিয়ে দেবো, আমি হিস্টোরিক্যাল আলফা কিন্তু সেরকম ভাবে পাইনি। ফান্ড হাউসকে রিকোয়েস্ট করতে পারেন, সেই হিসেবে দেখতে পারেন। আমি সেরকম ভাবে আমরা ডেটা ওরকম ভাবে মার্কেট এখন মানে ইন্ডাস্ট্রি এখনো অতটা স্ট্রাকচার্ড হয়নি, অতটা ফাইন্যান্সিয়াল লিটারেসি ইন্ডাস্ট্রিতে বাড়েনি। আপনাকে এটাই ধরে নিতে হবে যে কিরকম রিস্ক নিচ্ছে, কিরকম রিটার্ন আসছে, সেই হিসেবে করতে হবে। আর যদি আপনি লিঙ্ক সেভ করে রাখলেন, আপনি ভ্যালু রিসার্চ থেকে গিয়ে ডেটা ডাউনলোড করে রেখে দিলেন স্যার রিস্ক মেট্রিক্স, তাহলে তো আপনার কাছে ডেটা থাকলে আপনি সবসময় অ্যানালিসিস করতেই পারেন। এবার দেখুন কিছু প্রিমিয়াম ওয়েবসাইট আছে, সেই প্রিমিয়াম ওয়েবসাইটগুলো সবসময় আমাদের নেওয়া হয় না, তো প্রিমিয়াম ওয়েবসাইটে সাবস্ক্রিপশন নেই বলে বলতে পারছি না। প্রিমিয়াম ওয়েবসাইট ভ্যালু রিসার্চ হয়তো দিয়ে দিল বা অ্যাডভাইজার কোর্স দিয়ে দিল, সেটা আলাদা ব্যাপার। সে আপনি তাদের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের সাথে কথা বলে বললেন যে আপনারা হিস্টোরিক্যাল আলফা দেন কি দেন না, সে ব্যাপারটা জানতে পারবেন। বা ফান্ড হাউসের বা ডিস্ট্রিবিউটরকে বললেন, তারা যদি নেগোশিয়েট করে বার করে দেয় একটা রাফ আইডিয়া পেতে পারেন। তবে এই সব ব্যাপারগুলোই রেটিং এর মধ্যে মোরাললেস ক্যাপচার হয়ে যায়। ভ্যালু রিসার্চের রেটিং আছে 5 স্টার 4 স্টার। 5 স্টার মানে এ নয় যে অ্যাক্রস দ্য হরাইজনে বেশি রিটার্ন দিচ্ছে, ইট ইজ আ হোলিস্টিক কম্পারিজন অফ দিস প্যারামিটারস, তো সেই হিসেবেই দেখতে হবে। থ্যাংক ইউ, প্রশ্নটা করার জন্য ধন্যবাদ। আলফা গেল, এবার শার্প রেশিওতে আসে। আরো দুজন হ্যান্ড রেজ করেছেন দেখছি। আচ্ছা বলুন। স্যার আলফা যত বেশি হবে তত আমার রিটার্ন এক্সপেরিয়েন্স তত স্মুথ হবে, তার মানে? না স্যার, আলফার সাথে রিটার্ন এক্সপেরিয়েন্সটা যিনি প্রথম বলেছিলেন, রিটার্ন এক্সপেরিয়েন্সটা স্মুথ হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা যদি কম থাকে। তাহলে হাউ ইজ আলফা রিলেটেড টু রিটার্ন এক্সপেরিয়েন্স? আলফা রিটার্ন এক্সপেরিয়েন্সের সাথে কোনো সম্পর্ক নেই। আলফা ইজ অল অ্যাবাউট ইউর মানে ইমোশনটাকে স্যাটিসফাই করতে সাহায্য করে, যে আমি যে রিস্ক নিলাম, রিস্কটা নিয়ে কি রিটার্নটা পেলাম। আমি তো হাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে ইনভেস্ট করলাম, তাহলে কি হাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভালো না লো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভালো? প্রথম চ্যাটার্জি বলছে লো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভালো। কিন্তু স্যার দেখুন, আপনারা প্রশ্ন করেন তখন মাথাও খোলে, ভালো লাগে। দেখুন উত্তরটা দিচ্ছি আমি, হাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভালো না লো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভালো? আমি বলছিলাম দেখুন যে আমাদের নর্মাল পার্সপেক্টিভে বলি যে দিস ইজ নট গুড, দিস ইজ বেটার, ঠিক আছে, রিস্ক অ্যাডজাস্টেড। কিন্তু যদি আপনি আলফা দেখেন, আমি রিস্কটা নিয়ে, ঠিক আছে, ইফ বলেই রাখছি, যদি আপনি সিনারিওতে দেখেন আলফাটা ইজ কোয়াইট গুড আছে আর লো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে, ঠিক আছে, আমি গুড পেলাম, তো সেক্ষেত্রে ও রিস্কটা নিয়েছে কিন্তু জাস্টিফাই করে দিচ্ছে। এখানে রিস্কটা নিয়েছে, এখানে রিস্কটা হয়তো রিলেটিভলি বেটার, কিন্তু রিটার্নটা জাস্টিফাই করতে পারে। আপনাকে আলফাটা বলছে রিস্কটা নিয়ে কি রিটার্নটা জাস্টিফাই করতে পেরেছো? আমি ঠিক আছে একদিন কবজি ডুবিয়ে খাবো, লুচি মাংস খাবো, আমার ফ্যাটি লিভার আছে, আমি লুচি মাংসটা কবজি ডুবিয়ে খাবো, ঠিক আছে, কিন্তু সেই তুলনায় যেদিনকে আমি এটো করলাম নিজেকে, যেদিনকে আমি নিজেকে ডিসিপ্লিন থেকে বার করলাম, সেটা বার করার পর কি আমি সত্যি টেস্ট বার্ডগুলো স্যাটিসফাই করতে পারলাম? তো আলফাতে গল্পটা এটাই বলছে যে রিস্কটা নিয়েছে, সে রিস্কটা কি জাস্টিফাই হলো, কতটা জাস্টিফাই হলো। যদি পজিটিভ হয়, আমি এত ইউনিট জাস্টিফাই করতে পারলাম, এরকম বুঝতে পেরেছো? সেই হিসেবে ব্যাপারটা হায়ার দ্য আলফা বেটার ইট ইজ, লোয়ার দ্য রিস্ক মেট্রিক্স বেটার। রিস্কটা হচ্ছে দেখুন, এরকম ভাবে ভেবেছেন কোনোদিন
কিছু টাকা দেবেন, কিছু জিনিস পাবেন। ডাক্তারের কাছে গেলেন, গলস্টোন অপারেশন করলো, গলব্লাডারটা উড়িয়ে দিল, আমি টাকা দিলাম, গলব্লাডারটা উড়িয়ে দিল। আমি সেলুনে গেলাম, চুল কাটলাম, চুলটা কেটে নিলাম, টাকা দিচ্ছি, জিনিস বার করে নিচ্ছে। কেন? নেগেটিভ ডিমান্ড, আমি সঙ্গে রাখতে চাইছি না। রিস্ক ইজ আ নেগেটিভ ডিমান্ড, আমি নিজের কাছে রাখবো না। তাই জন্য আপনি রিস্কটা কম হলে ভালো। তাহলে লোয়ার দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেটার ইট ইজ, লোয়ার দ্য বিটা বেটার ইট ইজ, হায়ার দ্য শার্প রেশিও বেটার ইট ইজ, আমরা আসবো, হায়ার দ্য আলফা বেটার ইট ইজ। শার্প রেশিও গল্প দেবার আসছে, ঠিক আছে? স্যার আরেকটা আপনার কোশ্চেন ছিল যে এই যে প্যারামিটার গুলো বলছেন এর এগেইনস্টে আমরা একটা ফান্ড ম্যানেজার বা ফান্ড হাউসকে ইয়ে করতে পারি, রাইট? আইডেন্টিফাই করতে পারি। যেমন ফান্ডামেন্টাল অ্যানালিসিসে দেখেছিলাম যে পিএস রেশিও, ইপিএস, মার্কেট ক্যাপ ইত্যাদি এইগুলো একটা প্যারামিটার টু জাজ দ্যাট পার্টিকুলার স্টক, রাইট? তো মিউচুয়াল ফান্ডের এক একটা এইগুলো প্যারামিটার আপনি বলছেন যে ঠিক আছে আলফা কি বিটা, এবার তার মধ্যে মাঝে মাঝে বলছেন যে ফান্ডামেন্টাল অ্যানালিসিসটাও করতে। তো আমি হয়তো ব্যাপারটা একদমই বুঝছি না, মানে আগের দিন হয়তো ফলো করতে পারিনি। না আমি বলে দিচ্ছি, আমি একটু জাস্ট বলে দিচ্ছি, সরি আমি মাঝখানে জাস্ট থামাচ্ছি, এটা বলে নি তারপরে প্রশ্নটা দিচ্ছি। ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে যেটা বলছি, এগুলো করার পর এমএফ এর যে স্টক হোল্ডিংস আছে আমরা সেগুলো আর দেখি না। এমএফ স্টক হোল্ডিংস মধ্যে টপ 10 কোম্পানি একটু দেখে নিন, একটু চোখ করে নিন কোম্পানিগুলোর রেজাল্ট কিরকম আসছে, কি করছে, সেই ব্যাপারটা আমি ফান্ডামেন্টালের কথা বলছি, আর কিছু না। এবার প্রশ্নটা আপনি বলুন। হ্যাঁ মানে হয়তো সেটাই আপনি উত্তর দিলেন যে মানে ফান্ডামেন্টাল মানে কোম্পানিগুলো দেখছে। এবার মিউচুয়াল ফান্ড হাউস কি করছে যে সে তো তার অনুযায়ী বিভিন্ন ফান্ডে ইনভেস্ট করছে, রাইট? সো মানে সেটাকে তো আমি কন্ট্রোল করতে পারছি না যে সে কোন কোন স্টকে লাগাচ্ছে। তো আমি ফান্ড হাউস আপনি কন্ট্রোল করতে পারছেন না, কিন্তু সেরকম হলে আপনি নেবেন না। তো ইউর কন্ট্রোল কুড বি লাইক বাইনারি ডিসিশন, আপনি আইদার নিলেন কিংবা নিলেন না, এরকম ভাবে ভাবতে পারেন। বুঝতে পারছি? হ্যালো, আপনি যদি সেরকম দেখেন, ইফ ইউ আর নট কমফোর্টেবল, সব প্যারামিটার দেখে যে স্টকের হোল্ডিংসটা দেখুন। দেখুন প্যারামিটার গুলো বেসিক্যালি যা হচ্ছে না, সব পাস্ট পারফরমেন্স, গাড়ির পেছনের দিকে দেখছেন। এবার স্টকস গুলো দেখে একটা আইডিয়া পাবেন যে ভবিষ্যতে কি হতে চলেছে। আপনি স্টকস গুলো হোল্ডিং দেখে, সেক্টর অ্যালোকেশন দেখে আপনার কমফোর্টেবল লাগছে না, স্টকের যে ইন্ডিভিজুয়াল অ্যালোকেশন গুলো অ্যালোকেশন করেছে সেই ওয়েটে যে আপনি কমফোর্টেবল আপনি করবেন। আচ্ছা সেটাকে একটু দেখিয়ে দেবেন যে একটা ফান্ড হাউস মানে কোন কোন স্টকে ইনভেস্ট করছে, সেটা কি করে দেখবো? হয়তো আগে থেকে বলেছিলেন, আমি হয়তো ফলো করতে পারি। না না ঠিক আছে, অসুবিধা কিছু নেই, এরকম ভাবে ভাববেন। এতে এই তো যে কোনো ফান্ড হাউসে ধরুন, আমি জানি না, আমি করেই দেখছি, এসবি একটা বলে দিতে পারবো, আমি র্যান্ডমলি অন্য একটা ফান্ড হাউস নিই, জানি ধরুন আমরা নিচ্ছি, ধরুন আইসিআইসিআই মিউচুয়াল ফান্ড, ঠিক আছে? আপনি নাম্বার সার্চ করে নেবেন। ওকে, তো এখানে গিয়ে আইসিআইসিআই এএমসি তে গেলেন, ফ্যাক্ট শিটটা মাদার ডকুমেন্ট স্যার। যে কোনো কোম্পানির ওয়েবসাইট গিয়েও কিন্তু আপনি এসব জিনিসপত্র পাবেন। লাইফটা সিম্পল করার জন্য স্পিনারে যাই, তো লাইফ সিম্পল করার জন্য আপনি ভ্যালু রিসার্চ ওয়েবসাইটে আসতে পারেন, অ্যাডভাইজার খোঁজে আসতে পারেন, সেগুলো আমরা দেখি। আমি এটা খুলে রাখলাম, ট্যাবটা আসলে বলবো, ভ্যালু রিসার্চটাও খুলে রাখি। এগুলো আমি বিশেষ ভেবেছিলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন শার্প রেশিওটা বলার পর যাবো, বাট আপনারা যখন প্রশ্ন করছেন, প্রশ্ন হলে ভালো লাগে যে আপনারা অ্যাটেন্টিভলি শুনছেন, সেগুলো বলে দিই। যেটা পেন্ডিং থাকছে শার্প রেশিও আমি আসছি। দেখুন এখানে করতে হবে, ক্লিক করলে আপনার একটা উইন্ডো খুলবে, দাঁড়ান এখানে দেখুন, এইটা খুলে গেল। আমি ধরুন বলছি, ধরুন বিএফসি টপ 100 ফান্ড, ঠিক আছে? ক্লিক করলাম, আসছে না, দেখে যে কোনো ফান্ডের দেখুন এটা ল্যান্ডিং পেজ। আমি দুটো জিনিস একসাথে করছি, ঘাবড়াবেন না, কারণ অনেক সময় স্ক্রিন শো হচ্ছে তো স্লো আছে বলে। আইসিসি পোটেনশিয়ালের ল্যান্ডিং পেজে দেখুন ফ্যাক্ট শিট আছে। ফ্যাক্ট শিট আমি ওপেন লিংকটা পুরো নতুন জায়গায় করে রাখলাম, ফ্যাক্ট শিটে আসার পর এইচডিএফসিতে চলে আসে। তো আপনি এখানে চলে আসুন, এখানে আমি সব পেয়ে যাবেন। আচ্ছা স্যার, সরি ফর ইন্টারাপ্টিং, আমি একটা অ্যাপ্লিকেশন পেয়েছিলাম, তো ওটাতে না আমাকে 3-4 রকমের ফান্ড সমস্ত রেশিও গুলো আর রিটার্ন সমস্ত একটা পেজে দেখাচ্ছে, ঠিক আছে? আমি ওটাকে চেষ্টা করছি আপনাকে পাঠানোর জন্য স্ক্রিনশট, যাতে আপনি একটু এক্সপ্লেন করতে পারেন, তাহলে আমাকে বুঝতে সাহায্য হবে আর কি ব্যাপারটা। ঠিক আছে স্যার, এখানে আপনাকে লগইন করতে হবে, লগইন করলে আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে?
9:03 বাজে, আমাদের রোলিং ট্রেন্ডটা আজকে কভার করতে হবে। রোলিং ট্রেন্ড ইম্পর্টেন্ট। তো স্যার এখানে দেখুন প্রীতম স্যার মানি কন্ট্রোলে এমনি দেখা যায়। হ্যাঁ সেগুলো আপনারা করুন, অসুবিধা নেই, মানি কন্ট্রোল দেখতে পাবেন। দেখুন এগুলো আপনারা করুন। না ঠিক আছে, আপনি দেখুন, অসুবিধা নেই, মানি কন্ট্রোল করছি। তো আপনাদের এই R&Dটা করে দেওয়া যে যাই আজকে মানি কন্ট্রোলের যে ভ্যালু রিসার্চ আছে, ইন্ডাস্ট্রি গ্রো করছে, কালকে আরো অ্যাগ্রিগেটর জয়েন হবে, তো আপনারা অ্যাকর্ডিংলি সেগুলো দেখতে পারেন। মিউচুয়াল ফান্ডস আছে আমাদের, বেসিক্যালি কি হয়, অ্যাপের থ্রু দিয়ে কাজ হয়ে যায়, তো অ্যাপে সবকিছু পেয়ে গেলাম, হয়ে গেল। তো এখানে এই যে রিস্ক রেশিওস গুলো আপনি পেয়ে যাচ্ছেন। আপনারা এগুলো একটু আস্তে আস্তে করে দেখবেন। আমি জাস্ট ফ্যাক্ট শিটটা একটু দেখিয়ে দিন, একটু মুশকিল হয়ে যাবে। কমপ্লিট ফ্যাক্ট শিট আছে যে কোনো ওয়েবসাইটের, এখানে দেখবেন প্যাসিভ ফ্যাক্ট শিট বলতে ইন্ডেক্স ফান্ডের ফ্যাক্ট শিট বলছে। তো স্যার যেটা বলছিলেন ফার্স্ট এটা দেখিয়ে দিই, একদম বেসিক। এই ফ্যাক্ট শিটের মধ্যে আপনি ফান্ড আছে, নিচের দিকে নামছেন। আচ্ছা, ফ্যাক্ট শিটের মধ্যে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা বলা হয়নি, দেখেছেন কাজের কথাগুলো বেরিয়ে যায়। ফ্যাক্ট শিটের মধ্যে একটা মার্কেট আউটলুক পাবেন, যে কি লাগছে বাজার, ওটা কিন্তু অবশ্যই দেখবেন। কারণ কোথায় আছে ইকোনমিক ওভারভিউ, এটা দেখে নেবেন। বড় ছবিটা দেখা খুব জরুরি। গ্লোবাল বন্ড ইল্ড কি বলছে, আমরা ইল্ডের ব্যাপার আপনাদের বলেছিলাম। সেন্ট্রাল ব্যাংকস এর কি হাইলাইটস আছে, ইউরোপ কি হচ্ছে, গ্রোথ প্রজেকশনস কি আছে, এই গল্পগুলো ওনারা দিয়ে দেন। বড় বড় ফ্যাক্ট ফান্ড হাউস, SBI বলুন, HDFC, ICICI, এদেরটা একটু ফ্যাক্ট শিটটা আউটলুকটা দেখবেন। এটা বেশিক্ষণ সময় লাগে না। এবং কোন কোন সেক্টর ইকোনমিক ইন্ডিকেটর হিট ম্যাপ, কিরকম গ্রোথ এসছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, এটা হাই ফ্রিকোয়েন্সি ডেটা পয়েন্টস বলছে, কি বলতে চাইছে, অর্থনীতি কি বলছে, অর্থনীতির গল্পগুলো পেয়ে গেলেন। আপনি দেখবেন কিছু কিছু সময় আপনার বায়াস তৈরি হবে না। আমি ওই ফ্যাক্ট শিটের ওই পেজটা দেখবো। আপনাদের মধ্যে যদি আপনারা যদি এত কিছু না করে যদি ফ্যাক্ট শিটের মার্কেট আউটলুকও পড়েন না, আমি বলবো দ্য সেশন ইজ জাস্টিফাইড। যথেষ্ট। কি ম্যাক্সিমাম লোক ইনভেস্ট করে এসব আউটলুক না পড়ে। কারণ আজকে ফান্ড দেখছেন, আরে ফান্ডটা একটা গাড়ি, রাস্তার স্পিডটা তো দেখতে হবে। গাড়িতে এসি লাগিয়েছেন, সে অ্যাক্সিলেটর আছে, অমুক আছে, তেল আছে, সব আছে, কিন্তু গাড়িটা তো আলটিমেটলি রাস্তা দিয়ে যাবে। তো রাস্তাটা বোঝার জন্য এগুলো পড়া উচিত। সিপিআই ইনফ্লেশন দেখলেন, মার্কেটে কিরকম প্রাইস পারফরমেন্স এসছে, এখানে ইকোনমিক পারফরমেন্স বলছে কি হচ্ছে, আপনি প্রাইস পারফরমেন্স পেলেন। এখানে যদি আমি দেখি কি বলছে, সেপ্টেম্বর 23 ফিগার যদি পাই, ম্যানুফ্যাকচারিং পিই ঠিক আছে, প্যাসেঞ্জার ভেহিকেলেরও সেল বাড়ছে দেখছি, মানে কমার্শিয়াল অ্যাক্টিভিটি আস্তে আস্তে শুরু হচ্ছে, দিস আর পজিটিভস, রাইট? তো কিন্তু জিএসটি কালেকশন রিলেটিভলি এখন বেড়েছে। ফেব্রুয়ারিতে দেখুন, এটা সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারিটা দেখুন, ফেব্রুয়ারিতে মার্জিনালি পিএমআই বেড়েছে, সেরকম ভাবে কিছু বাড়েনি। খুব স্ট্যাটিক আছে, প্যাসেঞ্জার ভেহিকেল সেলসও স্ট্যাটিক আছে। কনজিউমার প্রাইসের ইন্ডেক্স রিলেটিভলি মানে ওখানেও একই লেভেলে দাঁড়িয়ে আছে। ইনফ্লেশনও মোরলেস মার্জিনাল। তো সেরকম কিছু সিগনিফিকেন্ট মুভমেন্ট হচ্ছে না। মানে ঘুরে ফিরে ফেব্রুয়ারি 24 এর গল্প বলছি। তো আস্তে আস্তে আমরা বুঝতে পারবো যে এখানে সেরকম মার্কেটে পজিটিভ ট্রিগার কিছু পাওয়া যাচ্ছে না। নেক্সট বিগ ট্রিগার হয়তো ইলেকশনের রেজাল্টস হতে পারে। তো আমরা টাইম ব্যাপারটা ভাবতে পারি, বা গ্লোবাল কিছু ট্রিগার আসলো, সেগুলো আলাদা ব্যাপার। তো দিস ইজ হাউ ইট গোস। মার্কেট আউটলুকে এরকম ভাবে কিছু কিছু পয়েন্ট ফর্মে দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। এই গ্রাফটা ভালো, এটা আমি অনেকদিন থেকে দেখেছি। এদের এই গ্রাফটা বলছে ফিয়ার ইন্ডেক্স টাইপের জিনিস। যদি এই লাইনটা ওদের, এটা প্রোপ্রাইটারি ইন্ডেক্স, এগুলো আপনি পড়তে বুঝবেন। প্রোপ্রাইটারি ইন্ডেক্সে যদি কখনো দেখেন এটা উপরের দিকে চলে গেছে, তার পার্শিয়াল প্রফিট বুক করে নাও। এখন এখান থেকে এইসব লেভেলে যখন ইন্ডেক্সটা উপরের দিকে গেছে, তখন ইকুইটি থেকে যে বিশাল রিটার্ন আসবে তার সম্ভাবনা কম। যদি তলার দিকে আসে, কোভিড এর সময় দেখুন তলার দিকে চলে এসেছিল, তার মানে আপনি বুঝতে পারবেন এখানে কিন্তু কেনার সময় এসে গেছে। এবার আস্তে আস্তে পজিশন অ্যাড করতে হবে। লামসাম কিনলেন না, পার্শিয়ালি করলেন, সিস্টেমেটিক মানে স্টেপ বাই স্টেপ ফেসড ম্যানারে করলেন সিস্টেমেটিক। এইসব জায়গাগুলো দেখুন স্ক্রিমিং বাই, তো এরা সবাই দেয় না, ওনারা দেয়। এসবিআই তাকে একটা বলা হয় যে প্রোপ্রাইটারি ইন্ডিকেটর, একটা ভ্যালুয়েশন ইন্ডেক্স। তো যদিও পিই দেখে আপনি বুঝছেন, কিন্তু পিই দিয়ে তো আপনি ইন্ডিভিজুয়াল কোম্পানি দেখছেন, নিফটিরও পিই হলো, কিন্তু ওভারঅল মার্কেটকে যদি দেখতে চান, ওনারা একটা প্রোপ্রাইটারি ইন্ডেক্স করে। তার মানে এখন কিন্তু যে জায়গায় আছে, তাই জন্য এখন দেখুন বাজারের সমস্ত ফান্ড হাউস হাইব্রিড ফান্ডস এর কথা বলছে। মানে ইকুইটিতে আপনি পার্টিকুলার যে কল নেবেন সেটাও জায়গা নেই, আবার ডেটটাকে ফেলে দেবেন তাতেও ডেটের ওরকম ফেলা যাবে না। এখন একটা হাইব্রিড ফান্ডস এর গল্প বলছি। তো ট্যাকটিক্যাল অ্যালোকেশন যেগুলো করছেন সেগুলো ভাবতে পারেন। লং টার্ম অ্যালোকেশন, ছেলের বিয়ে, মেয়ের পড়াশোনা, এগুলোর জন্য তো মনে হয় ভালো টাইম থাকে, আপনারা ইকুইটিতেই করুন। পরবর্তীকালে বাজার যদি একটু নিচের দিকে আসে আরো অ্যালোকেশন করুন। কিন্তু শর্ট টার্মের জন্য যদি করেন হাইব্রিড ফান্ডস বেটার, কারণ এখানে ক্লিন ডাইরেকশন কিন্তু পাওয়া যাচ্ছে না, এটা নিউট্রাল জোনে আছে, নো ম্যানস ল্যান্ডে আছে। তো এটাও ইন্ডিকেটরটা আছে, ভালো খুঁজে গিয়ে পেয়ে গেলাম। তো এরকম ভাবে আপনারা একটু যদি দেখে নেন একটু ভালো হবে। তবে যেটুকু দেখলেন ভালো না লাগলো সে পরের ব্যাপার, কিন্তু এরকম ভাবে দেওয়া হয় মার্কেট আউটলুক। এবার আমরা একটু ফান্ডের স্পেসিফিক এর গল্পতে যাই। আইসিআইসি পোটেনশিয়াল ব্লু চিপ ফান্ড, ব্লু চিপ কোথায় কোথায় ইনভেস্ট করেছে এখানে আছে। আইসিআইসি পোটেনশিয়ালে ব্লু চিপ ফান্ড আমরা দেখছি, কোথায় কোথায় ইনভেস্ট করেছে আমরা দেখতে পাচ্ছি।
ডাইভার্সিফাইড এফএমসি এর কিছু আছে, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস এর কিছু আছে, যে অ্যালোকেশন আছে, এগুলো রাফ আপনি একটা দেখলেন এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন শার্প রেশিও পোর্টফোলিও বিটা সুন্দরভাবে দিয়েছে। সব ফান্ড হাউস পাঠায় না, এটা পরিষ্কারভাবে দিয়েছে। শার্প রেশিও 1.07, যে শার্প রেশিওতে আসবো, পোর্টফোলিও বিটা কত, বেঞ্চমার্কের রেসপেক্টে ইট ইজ 16% লেস ভোলাটাইল। সবসময় যে এই ফিগারগুলো ভ্যালু রিসার্চের সাথে মিলবে তাও নয়, কিন্তু গ্রস লেভেলে একটা আইডিয়া পেয়ে যাবেন। ফান্ড ফ্যাক্ট শিটের ডেটার উপর বেশি রিলাই করবেন রাদার দ্যান দা ওয়েব অ্যাগ্রিগেটর যারা ডেটাটা দিচ্ছে। দিস ইজ হাউ ইট গোজ। আশা করি আমি এই ব্যাপারটা আপনাকে বোঝাতে পারলাম। থ্যাংক ইউ স্যার। তো এরকম ভাবে এইচডিএফসি ওয়েবসাইটে গিয়ে দেখবেন। স্যার একটা জিনিস বলি, রাকেশ স্যার যে জিনিসগুলো বলেছেন তো মিউচুয়াল ফান্ডও সেই জিনিসগুলো আছে, একটু আরেকবার কম্পারিজনটা দিয়ে দিই। আপনি মনে করলে ইন্ডিভিজুয়াল কোম্পানির ওয়েবসাইটে গিয়ে তো ইনফরমেশন পাবেন, এক্সচেঞ্জে গেলেও পাবেন। স্ক্রিনার অনেকটা রেডিমেড ইনফরমেশন দিয়েছে। আমরা তো সভ্য সমাজ বা যাই হোক, আমরা কাঁচা মাংস তো খেতে পারবো। কিছু কিছু লোক আছে যাদের সকালবেলা উঠে আর জিমে যায় না, সকালবেলা উঠে ব্যালেন্স শিট নিয়ে বসে থাকে। পৃথিবীতে আছে, কলকাতাতে আছে, আমি চিনি জানি যাতে কিছু কিছু লোক, সব লোক তো জানি না, কিন্তু এরকম ভাবে জীবন চারণ হয়। সকালবেলা 4:30টার সময় স্বামী স্ত্রী ব্যালেন্স শিট নিয়ে বসে গেল, আলোচনা করছে। অবভিয়াসলি দিস রিওয়ার্ড হ্যাজ বিন জাস্টিফাইড, কিন্তু আমাদের মধ্যবিত্ত লোকেদের পক্ষে এরকম ভাবে অতটা মানে সেদ্ধ খাবার খাওয়া যায় না। ওই একটু নুন না মাখালে তো স্ক্রিনার নুনটা মাখিয়ে দেয়, একটু গার্নিশ করে দেয়, ফিগার্স গুলো প্যালেটেবল হয়, এটা খেয়াল রাখবেন। সিমিলারলি আমরা যখন স্ক্রিনারের কথাটা বলা হয়েছে, সিমিলারলি আমরা যখন ভ্যালু রিসার্চে যাচ্ছি বা অ্যাডভাইজার খোঁজে যাচ্ছি বা ওয়েব অ্যাগ্রিগেটরে যাচ্ছি, একটু রান্নাটাকে গার্নিশ করে দেয়, টেস্টি হয়, পড়তে ভালো লাগে। আর কেউ যদি ফ্যাক্ট শিটে ঢুকে ডিপ টাইপ করে মার্কেট আউটলুক কি হচ্ছে এগুলো পড়তে পারেন, নাথিং লাইক ইট। আপনি এখানে দেখুন না, ভ্যালু, ব্লেন্ড, গ্রোথ কি সুন্দরভাবে দিয়ে দিয়েছে। তাহলে স্টাইল ম্যানেজমেন্ট স্টাইল বক্স বলা, লার্জ, মিড, স্মল, গ্রোথেই ম্যাক্সিমাম পজিশন নেওয়া আছে, আবার কিছু ভ্যালু ওরিয়েন্টেশনও দেওয়া আছে। এটা স্টাইল মেট্রিক্স বলা। মানে এখানে ভ্যালু স্ট্র্যাটেজি মানে আপনারা এখন মোরালেস বুঝতে পারছেন ভ্যালু বলতে কি বলেছি আমরা আগে, গ্রোথ বলতে কি বলছি, ব্লেন্ড মানে দুটো মিক্স, এবার লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। ঠিক আছে, মিড ক্যাপ কোম্পানি গ্রোথের উপর লার্জ, মিড, স্মলেই যাচ্ছে। তার মানে এই ফান্ডটা যদি দেখেন, একটু এটা ফ্লেক্সি ক্যাপ ফান্ডের জিনিসটা দেখছে। তো এরকম ভাবে আপনারা জিনিসপত্রগুলো একটু দেখবেন, আপনাদের আইডিয়া আরো ক্ল্যারিটি পাবেন। তো এখানে আপনারা এখানেও আপনি পাবেন যে এদের বেঞ্চ মানে কি আছে এদের, এখানে আপনি ক্ল্যারিটি পাবেন ইন টার্মস অফ এদের রিস্ক মেট্রিক্স গুলো কি আছে, সে ব্যাপারগুলো আপনারা দেখতে পাবেন। এখানে কি দিয়েছে, ফ্লেক্সি ক্যাপ কি ব্লু চিপ গেছে, ব্লু চিপের পর ফ্লেক্সি ক্যাপে এসছে, ফ্লেক্সি ক্যাপে রিস্ক মেট্রিক্স গুলো কি দিয়েছে দেখতে পাচ্ছি না, হয়তো দিয়েছে কোথাও, সেটা দেখে নেবেন। এখানে দেখুন অনেক সময় ফান্ড হাউস করে একটাতে, এখানে যেরকম ভাবে কনস্ট্রাকটিভলি পাঠিয়েছে কোয়ান্টিটেটিভ ইন্ডিকেটরস, আমি কোয়ান্টিটেটিভ ইন্ডিকেটরস গুলো দেখতে পাচ্ছি না, পাশে তো এটা নেই। কোয়ান্টিটেটিভ ইন্ডিকেটর ডিভিডেন্ড দিল, পোর্টফোলিও টার্নওভার দিল, ওগুলো আর দিল। তো এগুলো কিছু কিছু থাকে, সবসময় সবকিছু হয়তো পাবেন না, তাই জন্য ভ্যালু রিসার্চে লোকে এসে দেখে। বাট দ্যাট ইজ হাউ ইট গোস। এরকম ভাবে আমাদের দেখতে হবে। এই যে এইটা স্টাইল ম্যাট্রিক্স দেখুন, এ লার্জ এন্ড মিড ক্যাপ, তো স্মল ক্যাপে এক্সপোজার খুব সামান্য আছে। সেই বলেছে লার্জ এন্ড মিড ক্যাপে 35-35 রাখতে হবে। 9টা-11 বাজে, তো আমরা একটু ভেতরে ঢুকি, নইলে এবার আমরা এটা করতে পারবো না। তো এনিওয়েজ চলুন একটু এগোই। তো মিউচুয়াল ফান্ডে আপনি এখানে তো এটা দেখে কেউ একজন ভ্যালু রিসার্চের কথা বলেছে, কেউ একজন মানি কন্ট্রোলের কথা বলেছে। তো মানি কন্ট্রোলে আপনি দেখতে পারেন, মানি কন্ট্রোল মানে মোরালেস ফান্ড বার করে মানি কন্ট্রোলও বার করতে পারেন। আর আমরা তো এটা তো বললাম। আর যদি কম্পেয়ার করতে চান, ভ্যালু রিসার্চ কম্পেয়ার করার জন্য ওয়েবসাইট আছে, আপনাকে কম্পেয়ারটা করতে দেবে, এরাই করতে দেবে, ভ্যালু রিসার্চ করতে দেবে। তো এখানে আপনি সব পেয়ে যাবেন। এখানে রিটার্নসে যদি যান, কম্পারিজনে লার্জ ক্যাপের মধ্যে কি কে কি রিটার্ন দিয়েছে, এসআইপি রিটার্নস কি, লং টার্ম রিটার্নস কি, এগুলো পাওয়া যায়। লগ ইনটা বানাতে হবে, তো এগুলো আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন। এখানে আপনি সিলেকশন করতে পারেন লার্জ ক্যাপ, মিড ক্যাপ কি গল্প আছে। তো একটা সময় এগুলো আপনি করতে জানেন আর ভালোবেসে রেগুলার বেসিসে করছেন, একটা চ্যালেঞ্জ আসে। তো ডোন্ট ফিল ব্যাড, গ্রস লেভেলে দেখে রাখলেন, 5টা থেকে 7টা বেশি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার দরকার নেই। আর একটা জিনিস কি দেখাতে গেলাম, এখানে আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, শার্প রেশিও, বিটা, আলফা সবকিছু আছে, এক্সেল এক্সপোর্ট করে নেবেন, করে নিয়ে দেখতে পারেন। ঠিক আছে, তো এবার মোরালেস সবকিছু দিয়ে থাকে। সবকিছু দরকার নেই এত জানবার, শুধু কম্পেয়ার করতে গেলে দেখলেন, যেমন সে ফর এক্সাম্পল আলফা, এখানে তো ইন্ডেক্স চলে এসেছে, যাও ফ্রন্টলাইন ইকুইটি 0.55 আছে, আবার এদিকে 0.55 দেখাচ্ছে। আবার এদিকে যদি একটু দেখি, একটু নিচের দিকে আসি, ধরুন ক্যানাডার উপর ব্লু চিপের আলফা কিন্তু -0.8। এই বলে এটা খারাপ এটা বলছি না, কিন্তু একটু মনিটরিং করতে হবে। আলফাটা যে রিস্কটা নিচ্ছে সেই রিস্কটা জাস্টিফাই হচ্ছে না। দ্যাট ইজ অল উই আর ট্রাইং টু
কমিউনিকেট, এখানে যে রিস্কটা নিয়েছে রিস্কটা জাস্টিফাই হচ্ছে 0.55 আলফা দিয়েছে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো আমাদের দেখতে হবে, মানে আমরা রিস্কটা দেখি না, আমরা শুধু রিটার্নটাকে নানাবিধ ভাবে দেখি, লং টার্ম শর্ট টার্ম, সেটা ছাড়াও কিন্তু রিস্কের ম্যাট্রিক্সে দেখা উচিত, এটাই আমি বলতে চাইলাম। আচ্ছা এটা গেল, এবার চট করে আমরা এটাতে চলে আসি যেটা পেন্ডিং আছে। কোথায় গেল আমার, আচ্ছা আমরা এটা আলফাটা করলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বললাম, বিটা বললাম, এবার শার্প রেশিওটা নিয়ে বলি। শার্প রেশিও কি বলছে? এই ভদ্রলোক, এর নাম উইলিয়াম শার্প, আপনি দেখবেন ইনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। ইনিই বলেছিলেন যে রিটার্ন কম্পেয়ার করলে চলবে না, আপনাকে দেখতে হবে কতটা রিস্ক নিয়ে কতটা রিটার্ন পেয়েছেন, সেটা ইম্পর্টেন্ট। মানে আপনি ধরুন, এই ফর্মুলাটা খুব সিম্পল, শার্প রেশিও ফর্মুলা খুব সিম্পল, আমি বলে দিচ্ছি, কথা বলছি। ধরুন একটা ফান্ড, মিউচুয়াল ফান্ড রিটার্ন দিচ্ছি 14 টাকা, রাইট? বাজারে রিস্ক ফ্রি রেট আমি ধরলাম আজকের দিনে রিস্ক ফ্রি রেট 7.5 টাকা, ঠিক আছে। তাহলে এক্সট্রা রিটার্ন কতটা দিল? 6.5 এক্সট্রা রিটার্ন, ঠিক আছে, এক্সট্রা রিটার্ন। এবার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এটাও দেওয়া থাকবে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমি ধরলাম এই ফান্ডটার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ধরলাম 7, বাস ধরুন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 8 ধরলাম। তাহলে শার্প রেশিও কি হবে? এগুলো আপনাকে ক্যালকুলেট করতে হবে না, এগুলো ওয়েব অ্যাগ্রিগেটর বা ফান্ড হাউস দিয়ে দেবে। এক্সট্রা রিটার্ন বাই এটা, তাহলে শার্প রেশিও কত দেখালো? শার্প রেশিও আমরা দেখাচ্ছি 0.81। তো এটা কি বলতে চাইছে? এটা বলছে যে পার ইউনিট রিস্ক আপনি কতটা এক্সট্রা রিটার্ন জেনারেট করতে পেরেছেন। অনেকে ভাবে এটা যে আমি 1 টাকা রিস্ক নিয়ে 80 পয়সা পেলাম, এটা এরকম ভাবে ভাববেন না, তাহলে হিসেব মিলবে না। আপনি তার মানে লেস দ্যান 1 শার্প রেশিও হলে আপনি রিজেক্ট করবেন। অনেক ভালো ফান্ড হাউসের শার্প রেশিও লেস দ্যান 1 হয়। আমি ডেফিনেশনটা আরেকবার বলছি, বুঝতে সুবিধা হবে, যে এক্সট্রা রিটার্নটা পাওয়ার জন্য আমি একটা রিস্ক, পার ইউনিট রিস্ক আমি কতটা এক্সট্রা রিটার্ন জেনারেট করলাম, রাইট? পার ইউনিট রিস্ক আমি কতটা এক্সট্রা রিটার্ন জেনারেট করলাম। আমি কিন্তু এই এক্সট্রা রিটার্নের সাথে আরেকটা পাচ্ছি রিস্ক ফ্রি রেট, এটার সাথে প্লাস রিস্ক ফ্রি রেট আমি পাবোই, এটা মনে রাখতে হবে, যেটা আমি মাইনাস করে ঢুকেছি। রিস্ক ফ্রি রেট আমি পাবোই, প্লাস রিস্ক ফ্রি রেট আমি পাবোই এখানে, সেটা তো কোনো সমস্যা নেই। কিন্তু আমার এখানে দেখে নিতে হবে যে শার্প রেশিও কি বলছে। শার্প রেশিও এটাই বলছে এক্সট্রা যে রিস্কটা আমি, যে এক্সট্রা রিস্কটা পেলাম তার জন্য আমাকে কি রিটার্ন, মানে রিটার্নটা আমি রিস্ক আমি কত নিয়েছি, পার ইউনিট রিস্ক এক্সট্রা রিটার্ন আমি কত পেয়েছি, লিখে রাখি পার ইউনিট রিস্ক এক্সট্রা রিটার্ন দ্যাট হ্যাজ বিন জেনারেটেড। একের পেছনে ছুটবেন না, এটা অনেক সময় ভুল হয়, লোক ভাবে একটা 1 হলে ভালো। 0.81 কেউ 1 দিচ্ছে, আমি 1 এর সাথে যাবো, কিন্তু তার মানে এ নয় 1 করতে পারলো না বলে ফান্ডটা খারাপ। পার ইউনিট রিস্ক মানে 8 টাকার যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আছে, এই পার্সেন্টেজের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আছে, তার এক্সচেঞ্জে তার রেসপেক্টে এক্সট্রা রিটার্ন কতটা জেনারেট করতে পেরেছে। তো দ্যাট ইজ হাউ ইট গোস। এটা শার্প রেশিও, হায়ার দ্য শার্প রেশিও বেটার ইট ইজ, লোয়ার দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বেটার ইট ইজ। রিস্কটা নেগেটিভ ডিমান্ড আমি বললাম, গলস্টোনের এক্সাম্পল দিয়েছি, আমরা চুল কাটার এক্সাম্পল দিয়েছি, এটা নেগেটিভ ডিমান্ড মনে রাখবেন। তাই না, রিস্ক আমরা কম করবো আর রিটার্নটা বাড়ানোর চেষ্টা করবো। হায়ার দ্য আলফা, হায়ার দ্য শার্প রেশিও, বেটার ইট ইজ। এই 4টে জিনিস যদি দেখে আপনি করেন, আমার মনে হয় সিদ্ধান্ত ভুল হওয়ার কোনো কারণ নেই, আপনি মোরালেস এটা ঠিকঠাক ফান্ড নেবেন। এর সাথে এক্সপেন্স রেশিও আছে, এক্সপেন্স রেশিও এগেন লোয়ার দ্য এক্সপেন্স রেশিও বেটার ইট ইজ। প্রত্যেক ফান্ড ম্যানেজমেন্ট ফিস থাকে, তো সেই হিসেবে এক্সপেন্স রেশিওটাও মাথায় রাখবেন একটু। নেট এই গল্প এত কিছু করতে পারছি না, তাহলে কি করবো? তাহলে রেটিং দেখুন, ভ্যালু রিসার্চের রেটিং দেখুন, অ্যাডভাইজারের সাথে যোগাযোগ রাখুন। অ্যাডভাইজারকে একবার ভালো করে অ্যাডভাইজারের দেখলেন নলেজটা ঠিক আছে কিনা, অ্যাডভাইজারের নলেজ ঠিক আছে, অ্যাজ এ হিউম্যান ভালো লাগলো, কাজ করুন। তোমরা গাইড করতে থাকবে, তাতেও কাজ হয়, অসুবিধা নেই। কিন্তু এই কোর্স থেকে আপনি যদি অনেক কিছু জিনিস জানলেন, কিন্তু যে পেশার সাথে যুক্ত আছেন অতটা সময় পাননি, বা ফিনান্স ওভারঅল আপনার ভালো লাগে না, কিন্তু ফিনান্স একটা লাইফ স্কিল, একবার একটু জেনে রাখবেন, কোন একটা ভালো অ্যাডভাইজার দেখলেন, অ্যাডভাইজার দেখছেন ইন্টেন্ট ঠিক আছে, অ্যাডভাইজার নলেজেবল, ইউ ক্যান ট্রাস্ট হিম এন্ড গো হেড। মাঝে সাঝে বসলেন, একটু আলোচনা করলেন, তাহলে বুঝতে পারবেন কি হচ্ছে না হচ্ছে। দ্যাট ইজ হাউ ইট গোস। নিজে কিন্তু খুব চাপের মধ্যে থাকলেও বড় বড় ফান্ড হাউসের ফ্যাক্টশিট বা কোনো ফান্ডের যদি কোনো ফান্ড হাউসের আপনার কোনো ফান্ড ভালো লাগছে, সেই ফান্ড হাউসে মার্কেট আউটলুকটা একটু দেখে নেবেন। মার্কেট আউটলুক বলতে গ্লোবাল কি হচ্ছে, রাস্তার স্পিডটা কেমন আছে, মার্কেট আউটলুক ম্যাক্রো বলি আমরা, ম্যাক্রোটা দেখে নেবেন, রাস্তার স্পিড কিরকম চলছে, রাস্তার স্পিডের মধ্যে অ্যাসেটের মধ্যে ইকুইটি কি বলছে, ডেট কি বলছে, ইন্টারেস্ট রেট আউটলুক কি, ইনফ্লেশনের কি গল্প, এগুলো একটু জেনে রাখতে পারলে ভালো। আর এই ব্যাপারে এই আর তো কিছু গল্প নেই, আমি আপনাকে অ্যাডিশনাল আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের ওয়েবসাইটে ওটা দেখিয়ে দিয়েছি যে ওদের মেট্রিক্সে একটা সেন্টিমেন্ট ইন্ডিকেটর টাইপের আছে, ভ্যালুয়েশন ইন্ডেক্স, ওটা উপরে না নিচে, সেখান থেকে বায়াস তৈরি করতে পারে। সো এটা হচ্ছে ওভারঅল
9টা 18 বাজে, এখন প্রশ্ন নেবো না, আমি একটু ছট করে চলে যাব রোলিং রিটার্ন। রোলিং রিটার্নটা ইম্পর্টেন্ট, কারণ রোলিং রিটার্নটা একটু ভালোভাবে না বললে মুশকিল হবে। এটা আগে আমরা কথা দিয়েছি রোলিং রিটার্ন করাবো। চল আচ্ছা, এখানে একটা খোলা আছে, আপনারা অ্যাডভাইজার খুঁজে আমি রিটার্ন পাঠিয়ে দিচ্ছি, আমি লিঙ্কটা দিয়ে দিই, কেন অনেকে পড়াশোনা করবেন, কেন ভিডিও আপলোড করতে একটু সময় লাগে, তো সেক্ষেত্রে আচ্ছা দেবদত্ত বাবু আপনি বলেছিলেন, দেবদত্ত বাবু বোধহয় একটু জয়েন করতে দেরি হওয়ার কথা ছিল বলে 8:30টার গল্পটা এসেছিল। তো স্যার আইডিয়াল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের প্রশ্নটা বলছি, ওরম ভাবে আইডিয়াল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে না, আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেখবেন কোন একটা ফান্ড টু ফান্ড কম্পেয়ার করবেন। যেমন আইডিয়াল পি যদি বলেন সেক্টরের একটা আইডিয়াল পি তো পাওয়া যায়, কিন্তু পি কম্পেয়ার করলে আমরা বলি ভাই পি উইথ রেসপেক্ট টু দ্য পাস্ট দেখো কি হচ্ছে, আর পি উইথ রেসপেক্ট টু দ্য পিয়ার্স দেখো। যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ভলাটিলিটি উইথ রেসপেক্ট টু পাস্ট পারফরম্যান্স অফ দ্য ফান্ডস। ফান্ডের রেসপেক্টে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করছি, ও আগে কি ছিল এখন কি রকম ম্যানেজ করছে কি ভলাটিলিটি। আর বিটা ইজ অলওয়েজ উইথ রেসপেক্ট টু দ্য মার্কেট, উইথ রেসপেক্ট টু দ্য আদার পিয়ার। বিরাট কোহলি ম্যাচে খেলতে আসলে তার দুটো পারফরমেন্স দেখা হয়, জেনারেলি আমরা ওভাবে দেখি না কিন্তু ভাবতে পারি বিরাট কোহলি ওই ম্যাচটা যেটা আপনি দেখতে যাচ্ছেন স্টেডিয়ামে গিয়ে, তার পাস্ট পারফরমেন্স যা আছে তার থেকে একটু বেটার করুক, আর ওই দিন ম্যাচে যা স্কোর আসছে তার থেকে একটু বেটার করুক, তাহলে আমরা ভালো পাবো, আনন্দ পাবো। সো সিমিলারলি আপনাকে দেখে নিতে হবে এখানে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে পাস্ট পারফরমেন্স, পাস্ট পারফরমেন্সের মানে ইউ আর কম্পেয়ারিং দ্য ফান্ড উইথ ইটস পাস্ট পারফরমেন্স, কতটা ভলাটিলিটি। আর বিটাটা বলছে the how you are looking at the player with respect to the other players, fund performance with respect to the benchmark, other players মানে benchmark overall gross level, so that is how it goes. আমি রোলিং রিটার্ন দিয়েছি, রোলিং রিটার্নটা বলে দিই, একটু ভালো করে বলি না, ভালো করে ইন দ্য সেন্স একটু ডিপ টাইপ করতে হবে। ফার্স্টে রোলিং রিটার্নের কনসেপ্টটার জন্য আমি একটু পেন ব্রাশটা খুলে নিই, একটু ব্যাপারটাকে বলে নিই, সুবিধা হবে। ধরুন এটা আমি একটা লাইন ধরলাম 10 বছরের একটা পিরিয়ড, যাই 10 বছর হোক যাই। এবার 10 বছরের মধ্যে একটা কাজ করি, ঠিক আছে করে নি। একটু সঙ্গে থাকবে। তো এখানে ঠিক মতো আসবে, কন্ট্রোল নিয়ে এসে গেছি, রাফলি এটা এরকম ভাবে করে নি, কন্ট্রোল বি এরকম ভাবে করে নি, একটা রাফ আইডিয়া করে নি, তাহলে সুবিধা হবে। এবার এটাতে কেটে উড়িয়ে দিই। এবার দেখুন এটা রোলিং রিটার্ন কেন বলছি, রোলিং রিটার্ন মানে আপনি ফার্স্ট ধরুন একটা পারফরমেন্স দেখলেন এই 3 বছর, কথা বলছি, তারপর আপনি আবার একটা 3 বছর নিলেন, তারপরে আপনি আবার একটা 3 বছর নিলেন, এরকম ভাবে নিচ্ছেন আপনি, ব্যাপারটাকে এরকম ভাবতে পারেন যে এরকম ভাবে 3 বছর নিচ্ছেন আপনি, এরকম ভাবে 3 বছর নিচ্ছেন, ইউ ক্যান থিঙ্ক লাইক দিস অ্যাজ ওয়েল। তো গল্পটা যেটা হচ্ছে আপনি এরকম করে অনেকগুলো 3 বছর পাচ্ছেন, অনেকগুলো 3 বছর পাচ্ছেন। আমি যদি এটা ডিলিট করে দিই আর একবার করে করি, একটা মিনিট একটু দাঁড়ান, কটা বাজে 9:21 হয়ে যাবে। তো 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 এটা একটু ভালো করে দেখি, এটা আসছে এটা নি, তারপর আমি আবার একটা টানি, এটা এক্স্যাক্টলি 3 আসছে কিনা জানি না, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আবার আমি এটা নিই, এটা তো কাটলে আবার এ হয়ে যাচ্ছে, মানে এরকম ভাবে ব্যাপারটাকে আমরা ভাবি, এরপর আমি যা করা করে নেবো। তাহলে এইটা আমরা একটা 3 বছর বার করলাম, ঠিক আছে, এটা একটা 3 বছর, কথা বলছি, এটা আবার একটা 3 বছর বার করলাম, এখান থেকেও আমি একটা 3 বছর বার করলাম, তবে অনেকগুলো রোলিং রিটার্ন আমি এরকম বার করছি 10 বছরের মধ্যে, 1 বছর পর অন্তর, ঠিক আছে, এতগুলো রিটার্ন যদি আমি ক্যালকুলেট করতে পারি, এটাকে আমরা রোলিং রিটার্নের কনসেপ্ট বলছি। তাহলে একটা ফান্ডে আমরা যদি এরকম ভাবে রিটার্ন ক্যালকুলেট করতে পারি কি হবে, অনেক ডেটা পয়েন্ট পাবো, অনেকগুলো 3 বছর পাবো, 3 বছর হোক 4 বছর হোক 5 বছর হোক, আমরা যাচ্ছি না, এটা আপনারা পেয়ে যাবেন, এখান থেকে রোলিং রিটার্ন পিরিয়ড পাবেন, 3 বছর 5 বছর পাবেন। আমি গ্রস লেভেল একটা 3 বছরের পিরিয়ড নিয়ে কাজ করছি, এরকম ভাবে আমি 3 বছর পিরিয়ড বার করছি, কিরকম জুলাই 19 থেকে জুলাই 22,
আবার সেপ্টেম্বর, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর থেকে 22 বার করলাম, আবার নভেম্বর থেকে ডেলি বেসিসও রোলিং রিটার্ন বার করতে পারেন, আপনি কোয়ার্টারলি বেসিসও করতে পারেন। ঠিক আছে, এখানে কোয়ার্টারলি করেছি, জুলাই টু সেপ্টেম্বর থেকে আবার সেপ্টেম্বর 22, আবার নভেম্বর থেকে নভেম্বর 22 এরকম ভাবে করেছি। এই রিটার্ন গুলোর রেসপেক্টে অনেকগুলো রিটার্ন পাবো। রিটার্ন গুলোকে আমরা ক্লাসিফিকেশন করবো কিরকম, কেউ 0 to 8, 8 to 10 আপনি আপনার মতো করে করতে পারেন, কিন্তু উপায় তো আমরা এরকম ম্যানুয়ালি করতে পারবো না, আমাদের যা দিচ্ছে সেটাতেই চলতে হবে। তো অ্যাডভাইজার করে যেটা পাওয়া যাচ্ছে 0 to 8, 8 to 10, 10 to 12, এই যে এতগুলো রিটার্ন পেলাম, ধরুন আমি এরকম ভাবে রিটার্ন পেলাম 100টা, 100 3 বছর বার করলাম, কটা কেসে 0 to 8% এর মধ্যে পড়ছে, কটা 8 to 10, এরকম ভাবে আমরা সেগ্রিগেট করতে পারি। তো এখানে সব মিলিয়ে এটাকে রিটার্ন ডিস্ট্রিবিউশন বলছে। আপনি কোনো যদি অ্যাড করেন 4, 4, 16, 20, 20, 45, 65, 65 আর 33 প্রায় 100, ফ্র্যাকশন গুলো যদি নেন এটা পুরো 100% আসবে। তাহলে এখানে 3 বছরে আমি যদি নিই, গল্পটা কি বলতে চাইছে এখানে আমরা দেখে নিই। আমরা স্টার্ট ডেট নিয়েছি 35/2019 থেকে, এই পার্টিকুলার ফান্ডটা যা চোখের সামনে পড়েছে তাই তুলে নিয়েছি। ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরিতে আপনি 4খানা ফান্ড অ্যাড করতে পারবেন। করে আমরা এখানে দেখছি এনি 3-year period from 2019, any 3-year period। আপনি যদি বলেন আমি একটু 3 ইয়ার একটু বাড়ান দাদা, এরকম ভাবে তো হয় না, একটু বাড়ান জানুয়ারি 14 থেকে নিই, আমি জানি না এত পুরনো ফান্ড কিনা, তো জানুয়ারি 14 থেকেও নিলাম, তো এখান থেকে 3 বছর নিলাম। 3 বছর জানুয়ারি 14 থেকে যদি নেগেটিভ ইনস্ট্যান্স হচ্ছে, প্রবাবিলিটি নেগেটিভ রিটার্ন দেবে 4.99%, 5% প্রবাবিলিটি আছে। আমি পিরিয়ড বাড়িয়েছি, 3 বছরে নিয়েছি। এবার এই যে 3 বছর নিয়েছি, আমি 5 বছর করে দিই। 5 বছর করলে কি হবে দেখি, 5 বছর করলে কি হবে। 5 বছর করলে আমার নেগেটিভ রিটার্নের সম্ভাবনা কমে গেল। তাহলে যত সময় বাড়াবো নেগেটিভ হওয়ার সম্ভাবনা কমে যাবে। 1 বছর হলে রিটার্নটা আরো নেগেটিভ হবে। তো এরকম ভাবে আমরা বলতে পারছি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, ফান্ডটা 12% এর উপর রিটার্ন দেবে। প্রবাবিলিটি হচ্ছে 20 আর 27, 47-48% প্রবাবিলিটি ফান্ডটা 12% এর উপর রিটার্ন দেবে। অ্যাভারেজ পারফরমেন্স কত দিয়েছে 12.06, সেন্ট্রাল টেন্ডেন্সি আর স্ট্যাটিস্টিক্স এ ঢুকছে না, মিডিয়ান পারফরমেন্স আছে 11.7। প্যারামিটার আপনি বিভিন্ন ফান্ডকে কম্পেয়ার করতে পারেন। আপনি স্মল ক্যাপ ফান্ডস কে কম্পেয়ার করলেন, লার্জ ক্যাপ কে কম্পেয়ার করলেন, 4-5টা ফান্ডকে কি কেমন দিচ্ছে। তো রোলিং রিটার্নটা যদি আপনার বুঝতে অসুবিধা হয়, আরেকবার বলুন, আমি বলছি, আমি আরেকবার রিপিট করছি। এটা পিরিয়ডে রোলিং কথাটা এসছে এই জন্য যে আমি 10 বছরের মধ্যে 15 বছর, এখানে ক বছর নিয়েছি, এখানে আমি নিয়েছি আমরা 2014 থেকে 2024, আমরা ধরি এখানে এটা করে দিলাম মে থেকে করলাম। ঠিক আছে, মে থেকে করি, তাহলে ক বছর হলো, মে থেকে যদি আমরা করি 2014 মানে 10 বছর, 10 বছরের মধ্যে 5খানা, মানে 5 বছর করে রোলিং রিটার্ন নিচ্ছি। আমি আমার ইনভেস্টমেন্ট হরাইজেন 5 বছরে। আমরা এবার আপনি বলেন না দাদা 5 বছর অত আমি দেখতে পারবো তো লম্বা দেখবো না, আমাকে একটু শর্ট টার্মে বলবো, আমি 3 বছর দেখবো। 3 বছর দেখুন, যেরকম ফান্ড অ্যাড করুন। আরো ফ্লেক্সি ক্যাপ কি ফান্ড আছে দেখুন, এখানে অ্যাড করতে পারবেন। আছে কি যা দেখুন, ওটা বেরিয়ে আসবে 1 সেকেন্ড। তো এরকম ভাবে নিয়ে আমরা আসছি। ফ্লেক্সি ক্যাপে কি আছে দেখিনি, ফ্লেক্সি ক্যাপ এটা আপনারা করবেন, একটু স্লো আছে এখানে। তো ফ্লেক্সি ক্যাপে 2-3টে ফান্ডের কম্পারিজন হবে, দাঁড়ান একটু ধরে নিই, একটু করে নিই। একটা ফ্লেক্সি ক্যাপ দেখেন, ধরুন ক্যানাডা রোবোকো ফ্লেক্সি ক্যাপ, ঠিক আছে। আর একটা ধরুন জেএম কোম্পানির ফ্লেক্সি ক্যাপ আছে, জেএম কোম্পানির ফ্লেক্সি ক্যাপ, সব রেগুলার নেবেন যেটা নেবেন। ঠিক আছে, এই ফ্লেক্সি ক্যাপ হলো। আরো কি আছে, আরো কি ফ্লেক্সি ক্যাপ আছে, কোটাকের না, কোটাকের কি ফ্লেক্সি ক্যাপ আছে ভাই, কোটাকের আছে কি না, কোটাক আছে ফ্লেক্সি ক্যাপ, কোটাকের ফ্লেক্সি ক্যাপে এটা কি আছে, ফ্লেক্সি ক্যাপ আমি সাবমিট করে দিলাম। ঠিক আছে, তাহলে সবার ফ্লেক্সি ক্যাপ নিয়ে নিয়েছি, ফ্লেক্সি ক্যাপ নিয়ে আমি এটা কম্পারিজন করছি। এত পুরোনো ফ্লেক্সি ক্যাপ 2014 থেকে সবাই আছে কিনা জানি না, দেখিনি। তাহলে আমরা কম্পারিজন করে রাফলি এটা ডেটাটা পেলে ভালো। এটা রোলিং রিটার্ন দেখবেন, ফার্স্টে সিলেক্ট করছেন কোন ক্যাটাগরিতে দেবেন, তারপরে ফান্ডের দেখুন। তাহলে এবার কম্পারিজন করি। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা পুরো আলোচনা খাতিরে করছি, স্যারও কিছু এক্সাম্পল নিয়েছিলেন, কিসব কেপি গ্রিনফিন, ওগুলো কিন্তু শুধু একাডেমিক ইন্টারেস্টে করছি। আমাদের কোনো অধিকার নেই আপনাদের স্পেসিফিক কিছু রেকমেন্ডেশন করার, সে লাইসেন্স নেই। শুধু ডিসক্লেমার হিসেবে খেয়াল রাখবেন, এগুলো শুধু একাডেমিক ইন্টারেস্টে আমরা আলোচনা করছি। আচ্ছা, ফার্স্ট এন্ড ফরমোস্ট আমি চট করে ক্যানাডা রোবোকোতে যেটা দেখলাম, ওর কিন্তু নেগেটিভ হয়েছে প্রবাবিলিটি খুব কম, 0.23%। ঠিক আছে,
আবার আমি যদি বলি ম্যাক্সিমাম পারফরমেন্স কিন্তু এবিএসএল বা জেএম ফ্লেক্সি এগিয়ে আছে, কিন্তু নেগেটিভ পারফরমেন্স জেএম এর একটু হাই আছে। সুতরাং আপনাকে আবার কল নিতে হবে আমি কি করবো। দেখুন মিনিমাম হলে -7.57 যাচ্ছে, ঠিক আছে, কিন্তু হাই রিটার্নটাও বেশি দিচ্ছি। এবার এইখানে ক্যানাডার রোবুকে একটা সুইট স্পট পাওয়া যাচ্ছে, রিস্ক অ্যাডজাস্ট রিটার্নটা বা রোলিং রিটার্নের রিলেটিভলি ভালো প্যারামিটার পাওয়া যাচ্ছে। এবার আপনাকে একটু ডিপ ডাইভ করতে হবে অন্য প্যারামিটারের ক্যানাডার সাথে আলফাটা কেমন আসছে বা এবিএসএল এর আলফা কেমন আসছে, বাট গ্রসলি এরকম ভাবে আপনি দেখতে পারেন। আমি আরেকবার বলছি, আমি যখন আমার রোলিং রিটার্ন পিরিয়ড নিলাম 10 বছরের মধ্যে 3 বছর বা 10 বছরের মধ্যে 5 বছর নিচ্ছি, অনেকগুলো পেলাম, ধরুন 100টা পেলাম। 100টা পাওয়ার পর আমি বাকেটিং করবো। এখানে বাকেটিং কি করেছে, এটা আমাদের যা দিয়েছে, তো এখানে বাকেটিং আর কাস্টমাইজ করার জায়গা নেই। নেগেটিভ রিটার্ন মানে -0, 0 to 8, 8 to 10, 10 to 12, 12 থেকে 15, 15 থেকে 20, 20 উপর। তার মানে ওই অত যে রিটার্ন পেয়েছি, অতগুলো ইনস্ট্যান্সেস পেয়েছি, এগুলো বাকেটিং করলাম। বাকেটিং করে পার্সেন্টেজ করলাম, অ্যাড করে দেখুন একটা রোতে, মানে এখান থেকে অ্যাড করে যদি নেন 100ই পাবেন। তো আপনি এখানে 35, 11, 22 এগুলো অ্যাড করুন, 100ই আসবে। এবার তার মধ্যে প্রবাবিলিটি আমরা খুঁজি, নেগেটিভ হওয়ার প্রবাবিলিটি কিন্তু খুব কম, কানাডাতে কম, ঠিক আছে। হায়ার রিটার্ন গ্রেটার দ্যান 20, এই ব্যাপারটাতে কিন্তু জেএম খুব ভালো প্রবাবিলিটি রিটার্ন, কিন্তু জেএম এর মাঝে সাঝে নেগেটিভ দেখাচ্ছে। কোনো একটা পিরিয়ডে 3 বছর পিরিয়ডে মনে রাখতে হবে জেএম নেগেটিভ দিচ্ছে, তার প্রবাবিলিটি কিন্তু প্রায় 4% আছে। সবাই নেগেটিভ দিয়েছে, কিন্তু এবার দেখতে হবে কি আগামী 5 বছরে যে হতে পারে একটা ফান্ড এরকম নেগেটিভ দেবে। এখন ইকোনমিক টেলউইন্ড খুব ভালো, আপনারা জানেন, প্রবাবিলিটি খুব কম। আর যদি নেগেটিভ থাকে ঘাবড়াবেন না, একসাথে অ্যালোকেট করবেন না, অল্প একটু করলেন, তারপর আবার বাজার যদি দেখেন একটু নিচের দিকে ডিপ করলো আবার একটু দিয়ে দিলেন, তো এরকম ভাবে করলে আলটিমেটলি এটা আলফা জেনারেট হয়ে যাবে। তো গ্রসলি এইভাবে ব্যাপারটাকে আপনাকে দেখতে হবে। এটাকে রিটার্ন ডিস্ট্রিবিউশন বলে, একটু স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্ট, কিন্তু আপনাকে এটাতে ব্রাজিল ভালো না আর্জেন্টিনা ভালো, সেই যে এক্সাম্পলটা দিয়েছিলাম আপনাদের, এখানে আমি যদি ব্রাজিল আর্জেন্টিনাকে 14 বার খেলিয়ে দিই বা 7 বার খেলিয়ে দিই, তাহলে সেখান থেকে খেলাতে বুঝতে পারবেন, নাম্বার অফ ইভেন্টটা বাড়িয়ে দেবো, তাহলে প্রবাবিলিস্টিক কনক্লুশন নিতে সুবিধা হবে। কিন্তু এই তাহলে পয়েন্ট টু পয়েন্ট রিটার্নে আমি যদি এবিএসএল কানাডা যে কোটাকে এদের সাথে কম্পেয়ার করি বেঞ্চমার্কের সাথে, তাহলে কিন্তু আমার পয়েন্ট টু পয়েন্ট রিটার্নে অতটা ভালো পিকচার আসবে না। রোলিং রিটার্ন অনেক বেটার পিকচার দেয়। রিটার্নটা আমি রোল করছি, ঠিক আছে, এখানে রোল করার পিরিয়ড 3 মান্থস রোল করছি, জেনারেলি করে 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 এরকম ভাবে রিটার্নটা দিয়েছে। তো এবার আপনারা বলুন যদি কিছু কোয়ারি থাকে আমি নেব। স্যার আমার একটা কোয়ারি হচ্ছে, এই রোলিং রিটার্নে ভাবুন আমি 2-3টে ফান্ড নিলাম, সাথে বেঞ্চমার্কও নিলাম। এবার যদি দেখলাম রোলিং রিটার্ন আমি নিয়েছি বেশ 2014 থেকে, সাপোজ তো 2014 থেকে নিয়ে আজকের দিন অবধি রোলিং রিটার্নে দেখলাম যে স্টার্টিং এ মানে 2018, 20-22 অবধি খুব ভালো রিটার্ন এসছে, বেঞ্চমার্কের থেকে বেশি রিটার্ন আসছে। কিন্তু 2022-এর পর দেখা যাচ্ছে বেঞ্চমার্ক সব মানে যে ফান্ডগুলো আমি রোলিং রিটার্নের এক্সাম্পলে নিয়েছিলাম সেটাকে ক্রস করে যাচ্ছে। তো এই কেসে কি আমার ওই ফান্ডগুলোতে ইনভেস্টেড থাকা ক্রস করে যাচ্ছে মানে খারাপ দিচ্ছে? হ্যাঁ, মানে বেঞ্চমার্ক হাই, ওই ইন্ডিভিজুয়াল ফান্ডগুলো লোয়ার। কতদিন হচ্ছে এটা দেখেছেন? 1 বছর, 2022-এর পর থেকে? হ্যাঁ, 2022-এর পর থেকে শুরু হয়েছে এই ট্রেন্ড, কিন্তু তার আগে অবধি ভাবুন 2014 থেকে 22 অবধি বেঞ্চমার্কের থেকে অনেকটাই বেশি রিটার্ন। স্যার আমি সবসময় অ্যাজ আ পার্সন বড় ছবি আর ছোট ছবিতে বিশ্বাস করি। এবার প্রশ্নটা অনেক বেসিক লেভেলে চলে গেল। প্রশ্নটা হয়ে গেল অ্যাক্টিভ ফান্ড নেবো না প্যাসিভ ফান্ড নেবো। প্যাসিভ ফান্ড মানে ইন্ডেক্সে ইনভেস্ট করবো না অ্যাক্টিভে করবো। আপনি দেখছেন এই ফান্ডগুলো অ্যাক্টিভ ফান্ডের পারফরমেন্স কম, প্যাসিভ ফান্ডের পারফরমেন্স ভালো। এরকম সিচুয়েশন যদি হয় মাঝে সাঝে দেখা দেয়, কিন্তু ইন্ডিয়ান ডায়াসপোরাতে আমার যতদিন ফান্ড হাউস দেখছি অনেক বছর হয়ে গেল, তাতে দেখা যায় যে এই ব্যাপারটা খুব বেশি হলে 1.5 বছর 2 বছর এরকম চলতে পারে, কিন্তু বা কোনো একটা বছরে দেখলেন এরকম হলো 4-5 বছরের পিরিয়ডে ইন্ডিয়াতে অ্যাক্টিভ ফান্ড প্যাসিভ ফান্ডকে বিট করে দেয়। তো সেই হিসেবে আপনি যদি ইমিডিয়েট বেসিসে বলে, তাই বলবো কিছুটা 50% অফ দ্য পোর্টফোলিও বা 40% অফ দ্য পোর্টফোলিওকে প্যাসিভে শিফট করে নিন। আন্ডারস্টুড। ইমিডিয়েট ভাবুন আমি আরো ওই সেম ফান্ডস গুলোতে আরো 10 বছর ইনভেস্টেড থাকতেই চাই, তাহলে কোনো চাপ নেই, বলতে গেলে লাফালাফি করে লাভ নেই। ট্যাকটিক্যাল হিসেবে 20% শিফট করে প্যাসিভে দিয়ে দিন। যখন দেখছেন প্যাসিভ ভালো করছে সামান্য আবার ঠিকঠাক হয়ে গেলে চলে আসবে। জেএম ফ্লেক্সি ক্যাপ পুরনো ফান্ড আজকে আমরা আলোচনা করছিলাম, তো সবসময় যে আপনার এই নেগেটিভের প্রবাবিলিটি দিয়ে ফান্ডটাকে আপনি ডিসপ্লে করলেন খারাপ ফান্ড সেটাও বলা যাবে, কেন একটা আমি যে রিটার্নও দিচ্ছে না, দেখুন গ্রেটার দ্যান 20 এর প্রবাবিলিটি 21% বেশি রিটার্ন দেবে,
ঠিক আছে? তো সেই ব্যাপারটা আপনাকে মায়ের সাথে দেখতে হবে। যেমন এখানে বেঞ্চমার্ক যদি দেখেন, বেঞ্চমার্কে কিন্তু সেরকম ভাবে কোনো মানে বেঞ্চমার্কের তুলনায় অ্যাক্টিভ ফান্ড অবশ্যই ভালো করছে। বেঞ্চমার্ক কত করেছে? -7.69। যে কটা ফান্ড আমরা সিলেক্ট করেছি এখানে রিলেটিভলি ভালো, গ্রেটার দেন 20% রিটার্ন দিচ্ছে। বেঞ্চমার্কে খুবই পারফরমেন্স কম হচ্ছে। একটা জিনিস মনে রাখতে হবে, লার্জ ক্যাপে রিসার্চ আরবিট্রাজ কম হবে, মানে ফার্স্ট বয় আর লাস্ট বয়ের মধ্যে ডিফারেন্সটা রিলেটিভলি কম পাবেন। স্মল ক্যাপে যদি আসেন অনেক বড় স্পেস, লার্জ ক্যাপ বেস্ট গায় এন্ড দ্য ওয়ার্স্ট গায়ের মধ্যে ডিফারেন্স বাড়বে। রিসার্চ আরবিট্রাজ হয়, রিসার্চ আরবিট্রাজ মানে স্মল ক্যাপে 250 খানা কোম্পানি আছে, সব কোম্পানি ইকুয়াল ডিসক্লোজার দেয় না, ওদের কর্পোরেট গভর্নেন্স অতটা স্ট্রং নয় লার্জ ক্যাপ কোম্পানির মতো। তো সেই সব দিক দিয়ে যদি দেখেন, আপনি একটু রোলিং রিটার্ন দেখে ইনভেস্ট করুন। ওখানে একটু আপনাকে কল নিতে হবে, একটু লাক ফ্যাক্টর থাকবে, ওখানে তত কিছু করতে পারবেন না। স্মল ক্যাপে ওরকম ভলাটিলিটি আপনাকে নিতেই হবে। তার মধ্যে স্টেবিলিটি দেখলেন, এবার আপনি ফান্ডগুলোর একটু স্ট্যান্ডার্ডিফিকেশন দেখে নেবেন, আপনি একটু শার্প রেশিও দেখে নেবেন, একটু আলফা দেখে নেবেন, তারপরে কাজ করবেন, অসুবিধা কিছু নেই। ওরকম ভাবে যদি দেখেন, আমার দৃঢ় বিশ্বাস বা যে দেখে এসেছি, একটা 4 বছর ইকুইটিতে 4 বছর 5 বছর সময় দিতেই হয়। সেখানে অ্যাক্টিভ ফান্ড বিট করতে পারছে না অন্যান্য প্যারামিটার যেগুলো বলেছি দেখে, আমার মনে হয় না সেরকম সম্ভাবনা আছে। আপনারা পারবেন না সেটা আমার মনে হয় না, নিশ্চয়ই পারবেন। আর ফান্ডও দিচ্ছে না, অ্যাক্টিভ ফান্ড হেরে যাচ্ছে, 5 বছর ধরে আন্ডার পারফরমেন্স করছে। তো সেখানে আপনি দেখুন ফান্ডের গ্রোথ দেখুন। স্টকেজ বলে একটা অ্যাপ আছে, স্টকেজে দেখবেন যে ওরা দেয় যে কিরকম করে ফান্ডের গ্রোথ আসছে, অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট কিরকম। আপনি ফ্যাক্টশিটে চলে গেলেন, ফ্যাক্টশিটে গিয়ে 4-5 মাসের ফ্যাক্টশিট ডাউনলোড করে নিন, বা বিভিন্ন বছরে একটা পার্টিকুলার পিরিয়ডে ফ্যাক্টশিট ডাউনলোড করে দেখুন AUM গ্রোথ কিরকম আসছে। তো ফান্ডের AUM গ্রোথ আসছে মানে ফান্ড নিশ্চয়ই পারফর্ম করছে, এরকম ভাবেও সিদ্ধান্ত নিতে পারেন। AUM অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ভালো প্যারামিটার। অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আপনি একটা হিস্টোরিক্যাল পারফরমেন্স পাবেন যে কিরকম ভাবে ফান্ডের পারফরমেন্সটা, অ্যাসেটস বাড়ছে। জেনারেলি পারফর্মিং ফান্ডস এর অ্যাসেট বাড়বেই, তো সেই হিসেবে আপনি দেখতে পারেন। তবে নেট সাম আপ করে দিই, 4-5 বছরের পিরিয়ডে ইন্ডিয়ার অবস্থা এতটা খারাপ নয়। আমেরিকাতে কথাটা হয়, এখানে মাঝে সাথে মিডিয়া বলে যে প্যাসিভ ফান্ড ভালো, আমার মনে হয় অ্যাক্টিভ ফান্ড রিলেটিভলি অনেক বেটার, অনেক ভালো অ্যাক্টিভ ফান্ড আছে। আর এখানে আপনি এইসব ক্ষেত্রে আপনাকে একটা কালেকটিভ ডিসিশন মেকিং করতে হবে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু সিলেক্ট আ রাইট অ্যাডভাইজার। ভালো অ্যাপ, টেকনোলজি সাপোর্ট, ভালো অ্যাডভাইজার পেলে অসুবিধা হয় না। কারণ আমরা আলটিমেটলি মানুষ ইজ আ গ্রেগেরিয়াস কমিউনিটি, আমরা একটু কথা বলতে ভালোবাসি, আড্ডা মারতে ভালোবাসি। আমি স্ট্রংলি বলবো ইনিশিয়াল ডেজে ট্রাই টু গেট হোল্ড অফ আ গুড অ্যাডভাইজার আর ইনভেস্টমেন্ট জার্নি শুরু করুন। না তারপরে আপনি তো এমন না মানে একদম অগাম আপনি কিছু বোঝেন না, তখন আপনি তো কোর্স করলেন, সেশন করলেন, আইডিয়া পাচ্ছেন, আমি খবর পাই আপনারা ভিডিও দেখেন। সো গ্রসলি শুধু আজকে সেশনের পর আমরা এটুকু বুঝলাম যে রিটার্নের পেছনে ছুটলে চলবে না। শুধু মেয়েটা ভালো দেখে মেয়েটাকে বিয়ে করলে হবে না, মেয়েটার বাড়ির লোকরা কি কাজকর্ম করে দেখতে হবে, আমাকে একটু রিস্ক ব্যাপারটা বুঝতে হবে, স্ট্যান্ডার্ডিফিকেশন বিটা কি আছে, রিস্কটা নিয়ে কি রিস্কটা জাস্টিফাই করছে, আলফার গল্পটা বুঝবে, আমাকে একটু শার্প রেশিওটা দেখে নিতে হবে যে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্নটা আমি কিরকম পাচ্ছি। দেখার পর একটু রোলিং রিটার্ন দেখে নেবো ওই পিরিয়ডের মধ্যে কিরকম আশেপাশে করে যদি ইনভেস্ট করি আমরা বেস্ট অফ দ্য গাইজ এর মধ্যে। দেখুন বেস্ট পারফর্মিং ফান্ডস এর সাথে আপনি বছরের পর পাচ্ছেন, এটা একটা ইউটোপিয়ান সিচুয়েশন হয় না, কিন্তু ওভারঅল আমরা একটা টপ কোয়ার্টাইল পারফর্মিং ফান্ডস এর কাছে থাকবো। টপ কোয়ার্টাইল মানে টপ 25%, মানে ধরুন 100টা ফান্ড আছে তার মধ্যে টপ 25 ফান্ডস এর মধ্যে থাকবো, বা যদি 10টা ফান্ডস থাকে তাহলে টপ 2 বা টপ 3 ফান্ডস এর মধ্যে থাকতে পারে। দ্যাট ইজ হাউ ইট গোস। তো নেট এই হচ্ছে গল্প। আর যদি কিছু কোয়েরি থাকে বলছি স্যার। ETF টা কি উপর পড়াবেন, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডটা কি কভার করবেন? ETF টা 11:30 বাজে, আমি আজকে ETF অপশন একদিনে নিয়ে নেবো। আজকে যদি সময় থাকে ভালো না, ETF টা আমি ভয়েস কলে পাঠিয়ে দেবো। ETF টা বলছি, আমি কিছু অন্য কোয়েরি আছে কি দেখি যে এই পার্টিকুলার পার্সপেক্টিভে কি থাকে, ওটা আমরা কভার করবো। আজকে করবো কি করবো না একটু সময় দিন, একটু দেখিনি কি গল্পটা চলছে, কিরকম কোয়েরি আসছে বলুন। স্যার রেগুলার আর ডাইরেক্ট যে ফান্ড আছে তার ডিফারেন্সটা? স্যার এটা বোধহয় আগেও প্রশ্ন আমরা বলেছিলাম। রেগুলারে হচ্ছে আপনি থ্রু ডিস্ট্রিবিউটরের থ্রু দিয়ে কাজ করছেন, ডাইরেক্ট মানে আপনি নিজেই ফান্ড হাউস থেকে ডাইরেক্ট পারচেজ করছেন। ডাইরেক্টে আপনাকে যেটা বলে DIY, ডু ইট ইয়োরসেলফ, আপনাকে সবকিছু সিদ্ধান্ত নিজে নিতে হবে। আপনাকে মানে DIY তে মানে বেসিক্যালি চাকরি পেয়েছেন, বাইরে গেছেন, বাইরের খাবার খাচ্ছেন না, নিজে রান্না করে খাচ্ছেন, বউ কেউ কিছু করে দিচ্ছে না, মানে সেই আপনাকে নিজের অ্যাপ্রোচে করতে হবে। ওখানে একটু সস্তা হয়, ব্রোকারেজ কম লাগে, কিন্তু এফর্ট অনেক বেশি দিতে হয়। আর রেগুলারে কি হয়, ডিস্ট্রিবিউটরের থ্রু দিয়ে করছেন, একটা ভালো কংক্রিট অ্যাপ পেয়ে গেলেন, অ্যাপের থ্রু দিয়ে করলেন। DIY অ্যাপ্রোচে যদি ডাইরেক্টলি করেন কোনো কনস্ট্রাকটিভ সেরকম অ্যাপ নেই, আছে কিছু অ্যাপ, কিন্তু সেগুলো বেসিক্যালি প্রাইমারিলি অ্যামফির কিছু অ্যাপ আছে, তাদের কোলাবোরেশনে কিছু অ্যাপ আছে, সেদিকে দেখা।
সেখানে জানি না মানে সেটা আপনার অ্যাপ্রোচ। আমি সেই জন্য দুটো জিনিসই রাখা হয়। যদি আপনি মনে করেন না ঠিক আছে আমার স্ট্রেংথ আসছে আমি সময় দিতে পারবো, আমার মনে হয় এখানে সময়টা খুব ইম্পর্টেন্ট। স্কিল তো ঠিক আছে, ইচ্ছে থাকলে স্কিল ডেভেলপ করা যাবে, যদি হাতের সময় থাকে আপনি করতে পারেন ডাইরেক্ট। কিন্তু ডাইরেক্টে আপনাকে অ্যানালিসিস করতে মানে আপনাকে সবকিছু করতে হবে স্যার। ইউ হ্যাভ টু সিলেক্ট, ইউ হ্যাভ টু ডু, আপনাকে ইনভেস্ট করতে হলো। মানে রেগুলার করলে কি অ্যাডভাইজারকে বললেন ভাই একটু পাঠিয়ে দাও তো, ওটিপিটা দিয়ে দিলেন হয়ে গেল, বা ও একটা রেডিমেড অর্ডার পারচেস করে আপনাকে দিয়ে দিল, আপনি অ্যাপ্রুভ করে দিলেন, অর্ডারটা পারচেস হয়ে গেল। তো বোথ হ্যাভ ইটস কনভিনিয়েন্স। মানে একটু রিস্ক তো থাকেই, যেমন অসুখ হলো আপনি ইউটিউব থেকে পড়ে ডাক্তারের কাছে না গিয়ে ওটিসি ড্রাগস ফাগস নিয়ে সারাতে পারেন, যদি কাজ হয়ে গেল ভালো, না ডাক্তারের কাছে যেতে হবে। তো দেখুন যেটা সুবিধা হবে প্রাইমারিলি হচ্ছে যে একটা ইন্টারমিডিয়েট আছে, ইন্টারমিডিয়েট নেই। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। আমি ডিফারেন্স সেটা ক্লিয়ার হলো। থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ না না ঠিক আছে, যেগুলো জানার তো অসুবিধা কিছু নেই, এগুলো উচিত। হ্যাঁ বলুন, আর কার কি বাড়ি আছে? হ্যাঁ স্যার, একটা কোয়েশ্চেন ছিল আমার। হ্যালো, অ্যাপের কথা বলবেন বলেছিলেন, হ্যাঁ বলুন কোনটা? কিছু অ্যাপ একটু হ্যান্ডেল করা দেখিয়ে দেবেন বলেছিলেন, যে অ্যাপগুলোতে কি করে করা যায় সেগুলো। না অ্যাপ বলতে সে তো আপনার ভ্যালু রিসার্চে দেখালাম, ভ্যালু রিসার্চের থ্রু দিয়ে এরকম ভাবেই করবেন। অ্যাপের বলতে ভ্যালু রিসার্চ বা অ্যাডভাইজার খোঁজ ওগুলো অ্যাপের থ্রু দিয়ে। আমার মনে হয় পরবর্তীকালে আপনাদের মধ্যে অনেকে অনবোর্ডিং করেছে, কিছু ইনভেস্টমেন্টস করেছেন, তো ওনাদের কোথায় কিছু একটা অ্যাপ আছে, তো সেই অ্যাপটা আমি দেখেছি ভালো আছে, আপনি একবার দেখতে পারেন অ্যাপটা। ওটাতে কনসলিডেশন হিসেবে আপনি সব পোর্টফোলিও একসাথে ওয়ান রুফ সবকটা দেখতে পাবেন। তো থ্রু ডিস্ট্রিবিউটর ইন্টারভেনশন সেটা করতে দেখতে পারেন। আর বলুন, আর অনেকের প্রশ্ন আছে, বলুন একটা করে প্রশ্ন বলতে থাকুন, বলুন। হ্যাঁ স্যার, বলছি একসাথে লামসাম এবং এসআইপি একসাথে কি করা যাবে? আমি ধরুন একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টেড ছিলাম, টাকা সেখানে দেখলাম বেঞ্চমার্কে বিট করতে পারছি না, আমি এক্সিট করছি, এবং সেই টাকাটা আমি একটা ফান্ডে লাগিয়ে আবার এসআইপিও করে রাখতে চাই, সেরকম কি সম্ভব? অবশ্যই সম্ভব। মিউচুয়াল ফান্ড ফোলিও ব্যাংক অ্যাকাউন্ট হিসেবে ট্রিট করুন। আপনি এসআইপি করতে করতে টাকা তুলতে পারেন, আপনি এসআইপি করতে করতে লামসাম ইনভেস্ট করতে পারেন। ব্যক্তিগতভাবে যদি বলেন মানে যদি মানে এটা পুরোপুরি তার অর্থনৈতিক পরিস্থিতির উপর ব্যাপার। যদি 5,000 অ্যামাউন্টটা আপনার কাছে বড় অ্যামাউন্ট না হয়, হাতে যদি সময় থাকে, আমি ওরম ভাবেই করে আমি 5,000 কোনো একটা ফান্ডে দিয়ে দিলাম, কোনো কমিটমেন্ট রাখি না, বাজার পড়লো আমি আবার ওর উপর টপ আপ করলাম 1,000 2,000 দিয়ে। 5,000 বললে কি সুবিধাটা হয়, এসআইপি 1,000 টাকা দিয়ে শুরু করা যায়, কিন্তু এসআইপি করা মানে প্রত্যেক মাসে একটা 1,000 টাকার কমিটমেন্ট। আমি ওরকম ভাবে যাই না, আমি একটা লামসাম 5,000 দিয়ে দিলাম, ভালো লাগলো, ফান্ডটাকে মনিটর করলাম, বাজারে একটু পড়ে গেল, আবার আমি ইনভেস্ট করলাম। তো এরকম ভাবে করি, তো আপনারাও ওরকম ভাবে করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে প্রশ্নটা আমাকে করেছেন সেই প্রশ্নের উত্তরটা হচ্ছে হ্যাঁ সম্ভব। এসআইপির সাথে লামসাম, লামসামের সাথে এসআইপি, ইট ইজ পসিবল। মিউচুয়াল ফান্ড খুব ফ্লেক্সিবল টুল, এক একটা ফোলিওকে আপনি ব্যাংক অ্যাকাউন্ট হিসেবে ট্রিট করুন, সুবিধা হবে। নেক্সট প্রশ্ন। স্যার একটা কোশ্চেন ছিল আমার এনপিএস নিয়ে, অ্যাকচুয়ালি লাস্ট সেশনের থেকে আর কি। তো এনপিএস টা স্যার আমি বুঝতে পারছি না, যে অনেকদিন ধরে ভাবছি যে করা উচিত হবে কিনা। দুটো রিজন, একটা ভালো রিজন যেটা এনপিএস সেটা হচ্ছে যে টাকাটা আমি ইউজ করতে পারবো না, 60 পর্যন্ত লক হয়ে থাকবে, তো কোনো হাবিজাবি খরচা করার কোনো চান্স নেই, রাইট? কিন্তু আবার ওইটাই একটা খারাপ পয়েন্ট, যে টাকাটা দরকার পড়লে বের করতে পারবো না, আর লাস্টে আবার একটা অ্যানুইটি আপনাকে নিতেই হবে, যেটা আমি চাই না। আমি মেবি মিউচুয়াল ফান্ড এসডব্লিউপি বলে না, একটা যে সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান, সেরকম কিছু করে নিতে পারি যদি এনপিএস না নিই। মিস্টার বাসু, হ্যাঁ বলছি, মিস্টার বাসু আপনার এজ কত? প্রোফাইল পিকচার দেখে মনে হচ্ছে অ্যারাউন্ড 35। তো স্যার ফার্স্ট এন্ড ফরমোস্ট এনপিএস এ যে ট্যাক্স বাঁচায়, তো ট্যাক্সের জন্য যেটুকু এনপিএস করার করুন, ঠিক আছে? এনপিএস খুব কস্ট এফেক্টিভ প্রোডাক্ট, একদমই খারাপ না, কিন্তু এনপিএস এর একটা ড্রব্যাকস হচ্ছে আপনি 100% ইকুইটি করতে পারবেন না, এটা একটা চাপের ব্যাপার। আর এই যে আপনার পারসেপশনই বলছি যে আছে যে এনপিএস থেকে টাকা তোলা যায় না, এটা ঠিক নয়। ওদের কিছু ক্লজ থাকে, 60 বছরের আগে যদি কিছু মেয়ের বিএসপি এসব গল্প আছে, আপনার টাকা দরকার পড়েছে, আপনি লামসাম অনেকটাই উইথড্র করতে পারেন। তো সেটা নয় যে আটকে যাবেন। তবে আপনার যদি সেকেন্ড প্যারামিটার, একটা থার্ড প্যারামিটার আপনি বললেন যে এটা ডিসিপ্লিন থাকে, আমি টাকা চাইলে তুলতে পারবো না, সে ব্যাপারে বলি সলিউশন ওরিয়েন্টেড ক্যাটাগরি আছে ফান্ড হাউসের, 5 বছরের লক ইন আছে, আপনি ওগুলোও দেখতে পারেন, রিটায়ারমেন্ট ফান্ড আছে, দেখতে পারেন। একটু সাম আপ করে দিই, এনপিএস ভালো প্রোডাক্ট, ট্যাক্সের জন্য যেটুকু দরকার ওটা নর্মাল মিউচুয়াল ফান্ড এনপিএস দিয়ে কমপ্লিট করতে পারবে না। এনপিএস এর জন্য ট্যাক্স বাঁচানোর জন্য যেটুকু দরকার 50,000 এর একটা বেনিফিট থাকে, আপনারা দেখে নেবেন, তো সেটাতে আপনি ইনভেস্ট করুন ট্যাক্সের পোর্শনটার অ্যাডভান্টেজ নেওয়ার জন্য। এনপিএস এ কিন্তু 100% আপনি ইকুইটি এক্সপোজার নিতে পারবেন না, একটু ডেট নিতেই হবে, এটাও একটা ড্রব্যাকস।
আর এনপিএস থেকে টাকা তোলার যে ব্যাপারটা আছে অতটা ফ্লেক্সিবল নয়। এনপিএস একটা অ্যাকাউন্ট আছে টায়ার 1, টায়ার 2, টায়ার 2 তে খুব সম্ভবত আপনি টাকা দিতে পারেন, টাকা তুলতে পারেন। তো এনপিএস কে খারাপ বলবো না, এনপিএস লো কস্ট ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট সরকারের তরফ থেকে। আপনি এনপিএস এর টায়ার 2 তে করুন, টায়ার 1 টাকে তো ট্যাক্সের জন্য করা হচ্ছে যেটা করা, টায়ার 2 তে আপনি আপনার মতো করে নামসাম পার্ক করুন, অসুবিধা কি আছে? আপনি একটু ভালো করে ডিপ ডাইভ করুন ওদের যে সিআরএ কেআর এটা আছে, কেসি রেজিস্ট্রেশন অথরিটি যে আছে এনপিএস এ, একটু টায়ার 2 টা নিয়ে তার সাথে এনকোয়ার করুন। টায়ার 1 টাতে ডিসিপ্লিন রাখতে হয়, টায়ার 2 তে ফ্লেক্সিবিলিটি আছে, টায়ার 1 টায়ার 2 দুটো থাকে। আর এনপিএস এ কিছু রাইট আপ পেলে আমি দুটোর মধ্যে পোস্ট করে দেবো, তার মধ্যে চেষ্টা করবো, কথা দিচ্ছি না। এনপিএস এ কিন্তু টাকা তোলা যায় কিছু ক্রাইটেরিয়া দেখিয়ে, মেডিকেল এমার্জেন্সি বা বিয়ে শাদীর গল্প দেখিয়ে কিন্তু টাকা তোলা যায়, এমন নয় যে এনপিএস এ পড়ে থাকতেই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ। ভালো প্রোডাক্ট, ভালো প্রশ্ন। বলুন, আর বলুন কার কি কোয়ারি? আর কার কি কোয়ারি স্যার? মিউচুয়াল ফান্ডের ট্যাক্সেশন নিয়ে কোয়েরি ছিল, ওটা কি আজকে হবে না পরে? আপনি না ট্যাক্সের ব্যাপারটা বলে রাখুন, ট্যাক্সের প্রশ্নটা থ্রো করুন, শুনে নি। না, আমার স্পেসিফিক কোয়েরি হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন যদি আমার হয়ে থাকে, সেই শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের বেনিফিট কি আমি সেকশন 54F এ নিতে পারি? মানে আমি যদি বাড়ি কিনি, সেই আমি দেখেছি যে লং টার্ম ক্যাপিটাল গেইন দিয়ে 54 এ বেনিফিট পাওয়া যাচ্ছে, কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেইন দিয়ে পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে না, এটা আমি ঠিক ডাউটফুল। মানে বাড়ি কিনে যে বাড়ির যে প্রপার্টি ট্যাক্সটা, প্রপার্টির যে ক্যাপিটাল গেইনটা হয় সেটার কথা বলছেন তো ট্যাক্সেশনে সেকশন 54F? আমি মিউচুয়াল ফান্ড বেচে আমার ক্যাপিটাল গেইন হয়েছে, কিছু শর্ট টার্ম কিছু লং টার্ম। সেই পুরো ক্যাপিটাল গেইনটা শর্ট টার্ম লং টার্ম দুটোই আমি বাড়ি কিনতে ইউজ করেছি। তো এই লং টার্মটা আমি জানি, বুঝতে পেরেছি যে ট্যাক্সেশনে বেনিফিট পাওয়া যায়, শর্ট টার্মটা পাওয়া যায় কিনা আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, একটু ক্রিটিক্যাল প্রশ্ন, আমাকে নিজেকে একটু দেখতে হবে। বাড়ি কেনার জন্য মিউচুয়াল ফান্ডে আপনি বলছেন ক্যাপিটাল গেইনটা যদি বাড়ি কেনার জন্য লাগিয়ে দেন তাহলে ট্যাক্স দিতে হয় না। ঠিক আছে, আপনি প্রশ্নটা করলেন, ভালো হয়েছে। দিনের দিন প্রশ্ন করলে হয়তো আমাদের খুঁজতে হতো, সময় লাগতো, আমরা দেখে নেবো, দেখে নিয়ে বলবো। ঠিক আছে, জেনারেলি এরকম টাইপের প্রশ্ন আসে না, বাট আমরা সেকশন 50 আপনি একটু কাইন্ডলি এলটিসিজি এমএফ প্রপার্টি ইনভেস্টমেন্টস একটু ট্যাগ করে ফেলে রাখুন হোয়াটসঅ্যাপে, আমরা উত্তর দেবো। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আর এদিকে কি ছিল? আর বলুন, আর কারো যদি কোয়ারি কিছু থাকে। আচ্ছা, ইটিএফ যখন সময় আছে 9:45 বাজে, একটু ছোট্ট করে 2 মিনিট ইটিএফ বলে দিই, পরে ইটিএফ এর গল্প আরো। এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, মিউচুয়াল ফান্ডের ন্যাপ যে ডিসকভারি হয়, শেয়ারের যে প্রাইস ডিসকভারি আমরা শুরু সেশনে বলেছিলাম, তো ওটা ন্যাপটা দিনে একবার আসে, মার্কেট শেষ হয়ে গেল তখন। কিন্তু ধরুন সকালবেলা বাজারটা খুললো, নিচের দিকে আসছে, আপনি ইনভেস্ট করলেন, তারপরে বাজারটা আবার উপরের দিকে বন্ধ হলো, তাহলে তো সেই প্রাইস অ্যাডভান্টেজ নেওয়া যায় না। তো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, এটা ধরুন শেয়ারের ফ্লেভার পেলেন আর মিউচুয়াল ফান্ডের ফ্লেভার পেলেন, সেটাকে ইটিএফ বলা হয়। ডিম্যাট কম্পালসারি। সেখানে কি হবে, অনেকটা ইন্ট্রাডে নয়, কিন্তু মার্কেট আপনি তলার দিকে বাজার এসছে, আপনি কিনতে চাচ্ছেন লাইভ মার্কেটে, 2:30টার সময় মনে হলো আমি বাজারটা অনেকটা তলা এসছে, আমি কিনবো, তখন আপনি ইটিএফ এ বিনিয়োগ করা। ইটিএফ ইজ এ বেটার টুল। আপনি এন্ট্রি টাইমিংটা ভালো হয়, এক্সিট টাইমিংটা ভালো হয়। নর্মাল মিউচুয়াল ফান্ডে সেটা সম্ভব হয় না। অ্যাক্টিভ ফান্ডে ইটিএফ পাওয়া যায় না, সব জেনারেলি প্যাসিভ বা স্মার্ট বিটার ইটিএফ হয়। বাট নর্মাল ধরুন অ্যাক্টিভ ফান্ড যেগুলো ফান্ড ম্যানেজার ম্যানেজ করছে, ওরকম ভাবে অ্যাক্টিভ ফান্ডস এর ইটিএফ পাওয়া যায় না। তো ইটিএফ ইজ অল অ্যাবাউট টাইমিং, এটার জন্য ডিম্যাট লাগবে। আর ইন্ট্রাডে মুভমেন্টের, ইন্ট্রাডে মানে আজকে বিক্রি করলাম সে কথাটা বলছি না, কিন্তু প্রাইসটা নিচে এসছে, আপনি কিনলেন, বা কোনো সময় দেখলেন প্রাইসটা উপরে বেঁচে গেছে, আপনার ইউনিট ছিল, বিক্রি করলেন, ওই টাইমিংটা করতে ইটিএফটা কাজে দেয়। এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। আর ইটিএফ এর খুব সম্ভবত ফ্র্যাকশনাল ইউনিট পাবেন না, যেটা আপনার মিউচুয়াল ফান্ডে পাওয়া যায় না। তাও আমি দেখে বলবো, আপনার কনফার্ম করে, জেনারেলি পাওয়ার সম্ভাবনা কম। ইটিএফ এ আপনাকে নিউমারের নাম্বারসই কিনতে হয়, মানে যেমন মিউচুয়াল ফান্ডে 2000 টাকা দিলেন, ফ্র্যাকশনাল ইউনিট দিয়ে পুরো 2000 কনজিউম হয়ে গেল। ইটিএফ ওই ব্যাপারটা হয় না। ইটিএফ শেয়ারের মতো ইউনিটটা কিনতে হয়, মানে একটা ইউনিট, দুটো ইউনিট, ওরকম ভাবে। ইটিএফ এ আপনি ফ্র্যাকশনে কিনতে পারবেন না। বাট ইয়েস, টাইমের অ্যাডভান্টেজ হয়। ইটিএফ ইজ কস্ট এফেক্টিভ অ্যাজ ওয়েল। ইটিএফ একটু রিলেটিভলি মিউচুয়াল ফান্ডস এর তুলনায় সস্তা। ধরুন গোল্ড ফান্ডে বিনিয়োগ করলেন, ওরা কিন্তু আলটিমেটলি গোল্ড ইটিএফ এর থ্রু দিয়ে অ্যাক্সেসটা নিচ্ছে গোল্ডে। গোল্ড ইটিএফ কিনলে একটু সস্তা পড়ে, কিন্তু তার জন্য আপনাকে ডিমান্ড মেনটেন করতে হবে, এই ব্যাপারটা আছে।
স্যার এরকম কি আছে কি রিটার্নটা বেশি পাওয়া যাবে ইন দ্য সেন্স আমি বলছি যে মনে করুন যেদিন মার্কেট ডাউন আছে সেই দিন ইটিএফটা কিনলাম, আর যেদিন আপ আছে সেদিন কিনলাম না। অবশ্যই 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 এরকম মার্কেট টাইমিং করার জন্য ইটিএফ ইজ দ্য বেস্ট টুল। মিউচুয়াল ফান্ডে আপনি যে টাইমিং এর অ্যাডভান্টেজটা পাবেন না, মানে ইন্ট্রাডে যে মার্কেট মুভমেন্টটা হচ্ছে যেটা বললাম, ধরুন আমি একবার গ্রাফটা দেখিয়ে দিই। ইন্টারেস্টিং, আশা করবো রোলিং রিটার্নটা বুঝেছেন। ধরুন বাজার বাবা এখানে ধরুন বাজার সকালবেলা এরকম ভাবে পড়লো উঠলো আবার গিয়ে এখানে বন্ধ হলো, ঠিক আছে? আশা করবো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। তো এখানে অবস্থায় ধরুন এরকম একটা জায়গায় আপনি ভাবছেন আমি বাজারটা পড়ছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, কিন্তু মিউচুয়াল ফান্ডের দিনের শেষে যে ন্যাভটা হবে সে ন্যাভটা তো আপনার এই ন্যাভটাই ধরবে দিনের শেষে, আপনি তো এই প্রাইসের অ্যাডভান্টেজটা পাবেন না। ইটিএফ এ যদি করেন এই প্রাইস মুভমেন্টের অ্যাডভান্টেজ আপনি পাবেন, সেটাই আমি বলতে চাইছি। এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ডিম্যাটটা কিন্তু লাগবে। স্যার ফান্ডামেন্টালি তাহলে ইটিএফ টা বেটার হবে না? মানে ইটিএফ এর এক্সপেন্স রেশিওটা কম, এক্সিট লোডটাও থাকে না। একদম ইটিএফ এর অবশ্যই ইটিএফ ভালো, কিন্তু ইটিএফ এ অ্যাক্টিভ ফান্ডের অপশন পাবেন না। ইটিএফ এ স্মার্ট বিটার অপশন আছে, নিফটি 200, স্মার্ট 50 এরকম টাইপের গল্প থাকে, মোমেন্টাম 30 এরকম গল্প পাবেন। ইটিএফ ইজ অল অ্যাবাউট ইন্ডেক্স ফান্ডস এর উপর গল্প। বা গোল্ড মনে হচ্ছে রাখবেন, তো গোল্ডের জন্য একটু গোল্ড ইটিএফ কিনে নিলেন, একটা কম্বিনেশন অ্যাপ্রোচে চলুন, একটু মিউচুয়াল ফান্ড একটু ইটিএফ। ও ভালো ও খারাপ এরকম ভাবে ইউনিকলি বলা সম্ভব না, দোষে গুণে মানুষ। মিউচুয়াল ফান্ডের মধ্যে যে ট্রেডিং পোর্টফোলিওটা রাখছেন, একটু ট্যাকটিক্যাল ভাবে ম্যানেজ করতে যাচ্ছেন, সেটা আপনি ইটিএফ এর থ্রু দিয়ে করুন, ঠিক আছে? চলুন 9:50 বাজে আমরা কভার করলাম। যদি কিছু কোয়ারি থাকে তাহলে বলুন, আরেকটা শুনে নিই। আচ্ছা মিস্টার ব্যানার্জি আপনি কোথায় জয়েন করেছেন না স্যার? হ্যাঁ হ্যাঁ আছি। স্যার একটা প্রশ্ন এসেছে, এটা আমরা পরে নেব। দেবদত্ত বন্দ্যোপাধ্যায় প্রশ্নটা করেছেন যে ক্যাপিটাল গেইন হয়েছে, লং টার্ম ক্যাপিটাল গেইন, সেটা প্রপার্টিতে ইনভেস্ট করলে সে ক্যাপিটাল গেইনটাকে টাকা দিতে হয় না, এরকম উনি একটা ব্যাপার বলছেন। আমি না স্যার লং টার্ম আমার শর্ট টার্ম আর লং টার্ম স্যার শর্ট টার্ম আর লং টার্ম দুটো গেইনই হয়েছে। লং টার্ম সেকশন 54F এ আমি বেনিফিট পাবো আমি জানি। আমার কোয়েরিটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনটাতে কি 54F এ বেনিফিট পাওয়া যায়? না, প্রাইমারিলি 54F হচ্ছে আমাদের লং টার্ম ক্যাপিটাল গেইন। আপনার যেটা হচ্ছে সেটা দিয়ে যদি আপনি কোনো রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার ক্যাপিটাল গেইন ওয়েভ হয়ে যায়, কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে সেরকম কোনো বেনিফিটস পাওয়া যায় না। ওকে, থ্যাংক ইউ, এটাই আমার কোয়েরিটা ছিল। থ্যাংক ইউ। বলুন আর কারোর কিছু কোয়ারি আছে? ইটিএফ আমরা মোরালেস কভার করে নিলাম। ইটিএফ এটা খুব ইন্টারেস্টিং স্পেস, অনেক ভালো ভালো ইটিএফ এরকম কনসেপ্ট আসছে, আর যত মার্কেট ম্যাচিওর হবে প্যাসিভ ফান্ডস ইটিএফ এসব অপশনগুলো আপনাদের কাছে তত মানে একটা এনরিচিং অপশনস আসবে। ইনফ্যাক্ট মিউচুয়াল ফান্ডে যে এইউএমটা রিপোর্ট হয়, তাই এই রিপোর্টের কিছু না হলেও ধরুন 40% 50% ইটিএফ দিয়ে আসে প্রাইমারি বড় বড় ফান্ড। ইটিএফ ইজ আ ইন্টারেস্টিং স্পেস। আচ্ছা, আমাদের এখানে এখন দেখছি আমার কাছে প্রায় অ্যারাউন্ড 14-15 জন মতো আছে। আমরা তো একদম মানে আজকের ক্লাসের শেষের দিকে, তো আই উড রিকোয়েস্ট সাম অফ ইউ টু কাইন্ডলি শেয়ার ইউর এক্সপিরিয়েন্স, যে আজকের ক্লাস কিরকম লাগলো, বাই অ্যান্ড লার্জ এখন পর্যন্ত আপনাদের এক্সপিরিয়েন্স কিরকম, আপনারা নতুন কিছু জিনিস শিখতে পারলেন কি পারলেন না আমাদের এই টোটাল কোর্স থেকে, হাউ ইজ ইউর লার্নিং জার্নি গোয়িং অন অ্যান্ড হাউ ইট ইজ হেল্পিং ইউ ইন ইউর ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। একটু যদি আপনারা কাইন্ডলি দু একজন যদি একটু বলেন, ইট উড বি হেল্পফুল ফর আস টু আন্ডারস্ট্যান্ড ইফ ইউ নিড টু টুইক সামথিং ইন আওয়ার কোর্স সাবসিকুয়েন্টলি ইন দ্য ফিউচার। স্যার আমি বলতে চাই যে মানে প্রচুর মানে আপনারা যখন এই লিঙ্কগুলো শেয়ার করলেন যে কোন ভিডিও দেখা উচিত এন্ড অল, what I realized is that আপনারা যেরকম গাইড করছেন রাইট, সেই গাইডেন্সটা খুব দরকার ছিল। এবং অন টপ অফ দ্যাট যখন আমরা ওই ভিডিওগুলো দেখছি, আপনাদের ভিডিও, এই ক্লাসের ভিডিও প্লাস ওই টিউটোরিয়ালগুলো, জিনিসটা আরো হেল্প করছে। সো মনে হয় যে যে টপিকগুলো কভার করলেন সেই টপিকগুলোকে আপনাদের যদি কাছে রেডিমেড কিছু ভিডিও লিঙ্ক আছে, মনে করুন আজকে যেগুলো শিখলাম শার্প রেশিও অ্যান্ড অল আলফা বিটা অ্যান্ড অল দিস থিংস, এর সঙ্গে সঙ্গে যদি আপনাদের রেডিমেড কিছু মানে লিঙ্ক থাকে সেগুলো শেয়ার করে দিলে আমার মনে, তারপর আমরা আবার গিয়ে হয়তো হোলিস্টিক্যালি আরো দেখতে পাবো।
তাহলে সেটা আগে Fantastic. ঠিক আছে, that's a very nice suggestion. We'll try to give you some of the materials, ready-made videos and all those stuff which are available in the social media and all those. But by and large, আপনারা নিজেরা যদি কোনো টার্ম যদি কিছু বুঝতে অসুবিধা হয়, you can simply go to Investopedia. Investopedia বলে একটা সাইট আছে, সেখানে গিয়ে if you just search that particular term you will get the explanation. আর যদি আপনারা চান তাহলে আপনারা ইউটিউবে গিয়েও সার্চ করতে পারেন। ইউটিউবে তো ইটস আ কাইন্ড অফ ইউনিভার্সিটি, আপনি যা সার্চ করবেন সব পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। বাট স্টিল উই উইল শেয়ার সাম অফ দ্য গুড কোয়ালিটি এক্সপ্লেনেশন ভিডিও, যদি আমরা পাই অবশ্যই আমরা শেয়ার করব। আচ্ছা, পরে ইউটিউবের ব্যাপারটা আছে, এত ম্যাটেরিয়াল আছে যে কোনটা করব আর কোনটা না, আর সিকোয়েন্স থাকে না, অপটিমাইজ করাটা ইজ ভেরি gets at times very difficult, কেন কি মানুষের কাছে টাইম তো সীমিত, লেটস সে হাফ অ্যান আওয়ার টাইম, তো একটা ভিডিও দেখে আপনার ঠিক পছন্দ হলো না বা সঠিক মেটেরিয়ালটা তার মধ্যে নেই, সঠিক এক্সপ্লেনেশনটা নেই, বিকজ লিটল ডিফিকাল্ট। উইল ট্রাই টু স্পেন্ড সাম টাইম অন দিস, এবং যদি আমরা সেরকম কিছু পাই উইল শেয়ার। আর কেউ কিছু বলতে চান একটু কাইন্ডলি শেয়ার করবেন? হাউ ইজ দ্য লার্নিং? আমি বলতে পারি যে আমার এখনো অবধি যে এক্সপেরিয়েন্স সেটা খুবই ভালো। স্পেশালি পার্সোনালি আমি অলরেডি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতাম, আর আমি মিউচুয়াল ফান্ডে প্রাইমারি। মিস্টার বন্দ্যোপাধ্যায় একটু জোরে বলবেন। মিস্টার বন্দ্যোপাধ্যায়, দেবদত্ত স্যার একটু জোরে বলবেন, একটু ভয়েসটা ফিবল আছে। হ্যালো, হ্যাঁ এবার শোনা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে। আমি বললাম যে আমি বেসিক্যালি মিউচুয়াল ফান্ড ইনভেস্টর, তো আমি ওতেই কন্টিনিউই করব আমার যা প্ল্যান। তো আজকে আমি যেমন নতুন রোলিং রিটার্নটা শিখলাম, আমি এটা এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না এতদিন। আমি জাস্ট প্রীতম স্যার যেটা বললেন যে ওদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেখতাম, ওদের পোর্টফোলিও দেখতাম, টপ 10 স্টকস দেখতাম, কি কি সেক্টরে ইনভেস্ট করে সেইগুলো দেখে আমি ইনভেস্ট করি। এবার থেকে আমি রোলিং রিটার্নটাও দেখবো, বা আমার কাছে এখন যে অলরেডি আমি যে ফান্ডসগুলোতে ইনভেস্টেড আছি সেগুলোতে আমি আপনাদের যেগুলো আপনারা যা গাইড করেছেন সেই অনুযায়ী সেগুলোর অ্যানালিসিস করে আরো দেখবো যে ওইগুলো ইনভেস্টমেন্ট গুলো ঠিক আছে কি ঠিক নেই, বা কারেকশন কি করতে হতে পারে। সবার আগে দেখবেন হচ্ছে যে আপনার বেঞ্চমার্ক ইন্ডেক্সকে আপনার ফান্ড বিট করছে কিনা, দ্যাটস দ্য মোস্ট ভাইটাল পার্ট। যেটা পার্টটা আমরা কি করি নর্মালি, কোনো একজন অ্যাডভাইজারের সাথে কাজ করি বা নিজেরা ডাইরেক্টলি করি, যাই করি না কেন, মোস্ট অফ দ্য টাইম মানুষের কাছে অত সময় থাকে না যে পারফরমেন্সটা রিভিউ করার মতো, সেইটার দিকে একটু নজর দেবেন। আর যদি নিজেরা টাইম না পান তাহলে আপনার অ্যাডভাইজারকে সেটা করতে হবে। জানি না আপনি কি নিজে করেন না অ্যাডভাইজার করেন? নিজে করি ফর अराउंड লাস্ট 7 to 8 ইয়ার্স। বাহ, ওয়ান্ডারফুল। কোন প্ল্যাটফর্ম ইউজ করেন স্যার নিজে করার জন্য? কোন প্ল্যাটফর্ম ইউজ করেন বাই সেলের জন্য? না, আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, তো আমি ফান্ড হাউসেসে ডাইরেক্ট গ্রোথ ইনভেস্ট করি। না, আপনি আন্ডার ওয়ান রুফ সবকটা পারফরম্যান্স গ্রোথ থ্রুতে ইনভেস্ট করেন? নো, আমি কোনো ইন্ডিভিজুয়াল অ্যাপ ইউজ করি না। আমার সব ইন্ডিভিজুয়াল ফান্ড হাউসেসে ইন্ডিভিজুয়াল পোর্টফোলিওস আছে, তো ওখানে আমি নিজে ফান্ড সিলেক্ট করে বেসিক্যালি আমি আর্টিকেল পড়ে রিসার্চ করে যে ফান্ডসগুলো আমার ভালো লাগে সেগুলো আরেকটু দেখে ডাইরেক্ট ইনভেস্ট করি। জাস্ট গ্রুপের বেনিফিটের জন্য আপনার টপ 5 ফান্ডস এর হোল্ডিং এর জন্য আপনার টোটাল, মানে আপনার তো অনেকগুলো ফান্ড থাকবে ডেফিনেটলি, আপনার টোটাল টপ যে 5 ফান্ড যেখানে আপনার অ্যালোকেশন সবথেকে বেশি, কয়েকটা ফান্ডের নাম শেয়ার করুন আমাদের সাথে, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড। বলতে পারি আমার এইচডিএফসি টপ ফান্ডে টপ 100 ফান্ডে আছে। Amount is not important. We don't want to know the amount. We want to know that which are the highest allocation fund. Highest allocation fund হচ্ছে HDFC Top 100 Fund, Axis Long Term Equity Fund, ICICI এর Balanced Advantage Fund, আর HDFC এর একটা Hybrid Equity Fund। এই চারটে ফান্ডে আমার ম্যাক্সিমাম অ্যালোকেশন, আর আমার SGB তে বেশ একটা অ্যামাউন্ট আছে, আর ETFs এ আমার অনেক অ্যামাউন্ট আছে। ওকে, আর ইটিএফ গুলো কিসের রেপ্লিকা? মানে ইটিএফ হচ্ছে একটা নিফটি নেক্সট 50, একটা হচ্ছে আলফা 30 লো ভোলাটিলিটি ইনডেক্স, আর একটা আইসিআইসিআই এর ভারত লিকুইডিটি ইনডেক্স। ওয়ান্ডারফুল। আপনার এখন বয়স কত? 34। ওকে, আপনার পোর্টফোলিওটা ওভারঅল এমনিতে ঠিক আছে, বাট পোর্টফোলিওতে আমার মনে হয় মানে মোস্ট অফ দ্য ফান্ডস আর হাইব্রিড ফান্ডস, মানে আপনার হাইয়েস্ট অ্যালোকেশন আর অল ইন হাইব্রিড ফান্ডস, রাইট? হাইয়েস্ট অ্যালোকেশনটা ইকুইটিতে টপ 100 ফান্ডে আছে। আচ্ছা, মানে কিন্তু তাছাড়াও আপনি যে বাকি তিনখানা ফান্ডের কথা বললেন তিনটেই হাইব্রিড? হ্যাঁ, তিনটেই হাইব্রিড, বাকিগুলো সব হাইব্রিড। ব্যালেন্সড অ্যাডভান্টেজ, ইকুইটি হাইব্রিড,
হ্যাঁ ঠিক আছে ওকে আপনি একটু আরো অ্যাগ্রেসিভলি খেলতে পারেন বিকজ ইউ আর অনলি 34 ইউ হ্যাভ লং টাইম স্মল ক্যাপে কোনো এক্সপোজার পেলাম না রাকেশ স্যার ওনা স্মল ক্যাপ আছে আমার স্মল ক্যাপ মিড ক্যাপ আছে কিন্তু ওটা ম্যাক্সিমাম এক্সপোজার নেই হ্যাঁ আমার একটা মিড ক্যাপও আছে একটা স্মল ক্যাপও আছে দুটোতেই আমি লাস্ট 4 বছর ধরে अराउंड 4000 করে এসআইপি করে যাচ্ছি গ্রেট কি মানে মিড ক্যাপ ফান্ড কোনটা স্মল ক্যাপ ফান্ড কোনটা মিড ক্যাপ হচ্ছে এইচএসবিসি মিড ক্যাপ আর স্মল ক্যাপ হচ্ছে অ্যাক্সিস স্মল ক্যাপ ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং আর বাকি আর কেউ আছেন একটু বলবেন আপনাদের এক্সপেরিয়েন্স আমার একটু বলার ছিল হ্যাঁ বলুন so first of all Basant sir thank you so much because the amount of knowledge you are sharing with the fees the value is just incredible কারণ আমি অনেক মাস ধরে চেষ্টা করে মানে ফাইন্যান্সের ব্যাপারে নলেজ গেইন করার চেষ্টা করেছি অনলাইন থেকে ইউটিউব থেকে সব জায়গা থেকে concentrated knowledge and useful it's really commendable really thank you so much wonderful আমি জানি না সবাই এটা বুঝতে পারছে কিনা কারণ অনেকেই হয়তো প্রথমবার করছে এই কোর্সটা আমি লাইক 4-5 বছর ধরে আমি স্ট্রাগল করে যাচ্ছি ফাইন্যান্স সিস্টেম বোঝার জন্য the amount of information you are sharing with you know like the amount of fees you are charging for it is really commendable right for your information fees charged by Vidyastu Pritamda has not taken anything neither I have taken anything from Vidyastu for these courses and this is completely voluntary on behalf of us এখানে একটা ব্যাপার some sort of অ্যাবসলিউটলি এখানে ব্যাপারটা কি বলুন রাকেশ স্যারও তো বিজি আমাদের আমরা অর্গানাইজেশনের সাথে যুক্ত আছি প্রফেশনালি কোর্সটা খুব ভালো ছিল পড়াতে চেয়েছিলাম কোর্সটা আমরাই ডিজাইন করেছিলাম কিন্তু পরবর্তীকালে যে করতে পারবো কি পারবো না কমপ্লিট করতে পারবো কি পারবো না বিকজ দেয়ার ইজ এ হিউজ টাইম কমিটমেন্ট আর সারাদিনের পর অনেক সময় মোটিভেশনও থাকে না তো সেই জন্য আমরা এটাতে যাইনি বাট আই ফুললি এগ্রি উইথ ইউ ইনফ্যাক্ট মিডওয়ে থ্রু আই ওয়াজ ডিসকাসিং উইথ ভিক্টর স্যার উইথ রাকেশ স্যার কি এটা ভ্যালু মানে খুব আন্ডার ভ্যালুড একটা প্রপোজিশন রাখা হয়েছে আন্ডার ভ্যালুড ইন টার্মস অফ মানে যে ইনপুট কস্ট যেটা নেওয়া হচ্ছে আর যে আউটপুট পাচ্ছেন সেখানে অবশ্যই হিউজ আর্বিট্রাজ আছে তো যারা পার্টিসিপেট করছেন সবসময় তো দেখি প্রায় 50 উপর এনরোল করেছেন সবাই পার্টিসিপেট করেন নেক্সট টাইম যদি আমরা করাই ইফ অ্যাট অল উই গেট ইনটু দিস থিংস তাহলে অবভিয়াসলি প্রাইস উইল বি রিভাইজড কেন ওই প্রাইস রেখে আমরা নিজে কাজ করিনি এই কারণেই যে উই আর নট শিওর যে আমরা থ্রু করতে পারবো কি পারবো কিন্তু কমিটমেন্ট নিলে করা উচিত বলে করছি আর আপনাদের কাছে প্রশ্ন পাচ্ছি উই আর এনগেজড তবে একটা ভালো ফিডব্যাক পেলাম যে একটা ছোট্ট এভি ফেভি যদি পাঠানো যায় যাতে আপনি পরবর্তীকালে একটু দেখলেন আমরা সেটা করব ঠিক আছে নেক্সট আর কেউ যদি কিছু বলতে চান আমি একটু বলতে চাই আমি যখন আমি লাস্ট 2 বছর 3 বছর ধরে একটু ইন্টারেস্টেড হয়েছি এখন আমি মিউচুয়াল ফান্ডে মেনলি ইনভেস্টমেন্টটা করি কিন্তু আমার ইচ্ছা আছে যেহেতু আস্তে আস্তে ট্রেডিংটাও করার ইচ্ছা আছে কিন্তু নিজের জন্য শেয়ার কিনতে শুরু করলে তারপর আমার মনে হচ্ছে আমি তাহলে ট্রেডিং এ ঢুকতে পারবো আস্তে আস্তে ট্রেডিংটা ইটস কাইন্ড অফ মাই রিটায়ারমেন্ট প্ল্যান হ্যাঁ যে আফটার রিটায়ারমেন্ট আমি এটাতে আমার সময় ইনভেস্ট করতে পারবো তো সেই জন্য এবং আমি তার জন্য বহু ইউটিউব ভিডিও দেখছিলাম তাতে বেশ কিছু কোয়েরি থাকতো যেটা আমি ক্লারিফিকেশন করার সুযোগ থাকতো না এখানে একটা সুবিধা হলো আমার যেটা আমি বলছি যে অনেক সময় কোন একটা টার্ম হ্যাঁ যখন আমি নেটে সার্চ করছি সেটা খুব ভারী লাগছে কিন্তু এখানে সেই টার্ম গুলো খুব সুন্দরভাবে ভেঙে বলে দেওয়া হয়েছিল এরপর যখন আমি গিয়ে নেটে ওইটা পড়ছি তখন আমার ব্যাপারটা অনেক বেশি বোধগম্য মানে অনেক বেশি মানে হচ্ছে যে ডাইজেস্ট করতে সুবিধা হচ্ছে জিনিসটা এটা একটা সত্যি খুব ভালো তবে আপনারা একটা খুব কম সময়ে খুব হিউজ একটা সিলেবাস করাচ্ছেন যেটা যেহেতু আমাদের অনেকেরই মানে সবারই তো ধরুন আমার নিজের কথা বলবো আমি তো এনগেজ মানে আমাদের তো কিছু প্রায় এনগেজমেন্ট ছিলই ডেইলি লাইফে যার ফলে রেগুলার বেসিসে অতটা সময় ধরে পড়াশোনা করার সুযোগ হচ্ছে না তার ফলে বারবার ওই ক্লাসগুলোতে ফিরে গিয়ে আমাদের পড়াশোনাটা করতে হচ্ছে আবার তো আরেকটা 2.0 হলে খারাপ হয় না এটা একটা ঘটনা মনে হয় একটু ভালো মানে আরেকটু কিছুদিন গ্যাপ দিয়ে আর কি যাতে আমি আবার নিজেকে তৈরি করে নেবার সুযোগ পাবো তারপরেও হয়তো আরো প্রচুর কোয়েশ্চেন থাকবে প্রচুর কোয়েরি থাকবে তাহলে সেগুলো ক্লারিফাই করার সুযোগটা পাবো এটা আমার মনে হয় অ্যাবসলিউটলি আপনাকে একটা ছোট কিছু একটা মানে কিছু বড় মানুষের কথা বলি দোজ হু হ্যাভ মেড টনস অফ মানি ফ্রম দিস মার্কেট তার মধ্যে ওয়ান অফ দ্য গাই ইজ মধু কেলা তো মধু কেলার জার্নি স্টার্ট হয়েছিল মহারাষ্ট্রের একটা গ্রাম থেকে তারপরে সে মুম্বাইতে কেজে সোমায়াতে এমবিএ করতে এসেছিল এমবিএ করতে এসে প্রথমবার দেখেছিল যে মুম্বাইতে এরকম ট্রেডিং হয়
তারপরে এমবিএ করার পরে প্রথম জবটা মতিলাল অসওয়ালে জয়েন করেছিল, তারপরে উনি নিপনের সাথে কাজ করেছেন, নিপনের সিআইও হয়েছিল। অ্যান্ড মাধু কেলা ওয়াজ দ্য গাই হু অ্যাকচুয়ালি ডিসকভার ডিভিস, এবং ডিভিসের প্রমোটারের সাথে কথা বলার জন্য উনি ডিভিসের এয়ারলাইনের সাথে মানে ব্যাকডোর থেকে অ্যারেঞ্জ করে ডিভিসের যে প্রমোটার আছে মিস্টার মুরলির যে সিটটা ছিল তার পাশের সিটটা নিয়েছিল, বিকজ মুরলি ডিভি যিনি আছেন, যিনি প্রমোটার ডিভিসের, উনি কখনোই কোনো অ্যানালিস্টদের সেই সময় টাইম দিতেন না। তো হি ওয়াজ সো প্যাশনেট অ্যাবাউট দ্য মার্কেট, অ্যান্ড ফর দ্য লাস্ট 30 years হি হ্যাজ বিন ইনভেস্টিং। এখন ওনার টোটাল কর্পাস ইজ অ্যারাউন্ড 2200 crore, which is in public. ওনার পাবলিক হোল্ডিং ইউ ক্যান অলসো সার্চ আউট ফ্রম ট্রেন্ড লাইন অ্যান্ড আদার সাইট। তো ওই ভদ্রলোক যতবার ইন্টারভিউতে এসছে ততবার এসে একটা কথা বলেছে যে अभी भी तो हम कुछ नहीं जानते हैं, even now also I know only 5% of the market. So now a person like Madhu Kela who has made more than 2000 crores from the market, and if he says that he knows only 5% in the market में जानने के लिए बहुत कुछ बाकी है, then we are nowhere can claim যে আমরা জেনে গেছি বুঝে গেছি। and investment itself is a journey of self learning, সেলফ ডিসকভারি। আপনি যত পড়বেন তত জানতে থাকবেন। আমাদের 7000 কোম্পানি আছে, 7000 কোম্পানি কি করে, তার বিজনেস মডেল কি, সেটা জানা ইটসেলফ ইজ এ ম্যাটার অফ রিগোরাস স্টাডি ফর 2-3 years। আপনি 3 বছরও যদি আপনি জানতে চান তাহলে পরেও আপনাকে প্রচুর টাইম দিতে হবে। তাছাড়াও মার্কেটে ডিফারেন্ট কর্পোরেট অ্যাকশন, প্রতিদিন ইন্ডাস্ট্রি নিউজ পেপার পড়া, এই জিনিসগুলো করতে গেলে পরে ইট টেক্স লট অফ টাইম। সো থ্যাঙ্কস ফর অ্যাকনলেজিং দ্যাট ফ্যাক্ট যে নো ট্রেনিং লাইক দিস ওয়াজ জাস্ট এ প্রিমিয়ার। মানে আমরা প্রথমের অ্যাডভার্টাইজমেন্টটা আপনাকে দিলাম, উই জাস্ট প্রিপেয়ার্ড দ্য ব্যাকগ্রাউন্ড। নাও ইউ উইল হ্যাভ টু স্টার্ট বিল্ডিং ইউর ওন ফ্রেমওয়ার্ক। আপনাকে নিজেরটা করে নিতে হবে। দিস ওয়াজ জাস্ট দ্য স্টার্টিং পয়েন্ট। থ্যাংক ইউ ম্যাডাম। আর কেউ যদি কিছু শেয়ার করতে চান তাই। আমার আর একটা কোয়েশ্চেন আছে, আমি একটু করতে পারি? এখন তো প্রচুর আমরা অ্যাপে দেখি যেখানে আমরা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারি এবং ডাইরেক্ট সেখানে শেয়ার ট্রেড করতে পারি, শেয়ার কেনা কিনতে পারি। এগুলো কি সেফ? হ্যাঁ, ভালো অ্যাপ যদি থাকে আপনার তাহলে পরে সেফ কেন হবে না? আমরা তো সবাই সেই সমস্ত অ্যাপ ইউজ করছি। আচ্ছা, এখানে আমার একটা মানে ফিডব্যাক দেওয়ার কথা আছে। মানে এটা দুটো পার্ট আছে। যেমন ধরুন অ্যাজ এ ইনপুট আমরা প্রীতম স্যার বা রাকেশ স্যার আপনারা দুজনে যা ইনপুট দিয়েছেন মানে জাস্ট ইনভ্যালুয়েবল। কিন্তু আমি জানি না এখানে বিদ্যাস্তুর কেউ প্রেজেন্টেশন কিনা। আমার মনে হয় বিদ্যাস্তুর যেন কোর্সে যখন ওরা লঞ্চ করেছে তখন ঠিক প্রিপেয়ার্ড ছিল না। মানে এনি কোর্স শুড স্টার্ট উইথ আ বেসিক স্টাডি ম্যাটেরিয়াল, দ্যাট পার্ট ওয়াজ জিরো। এবং যা ইনপুট আপনারা অন কোর্স দিয়েছেন সেটা নিয়ে মানে আনকোয়েশ্চেনেবল, মানে কি বলবো, মানে রিয়েলি ইমপ্রেসড। এবং আমি জানি না বিদ্যাস্তু আপনাদেরকে দিয়ে কন্টিনিউ করতে পারবে কিনা। যদি বিদ্যাস্তু আপনাদের দিয়ে কন্টিনিউ করে সেকেন্ড কোর্স বা পার্ট সে 2.0 লঞ্চ করে, আই এম ইন্টারেস্টেড টু কন্টিনিউ ইন দ্যাট কোর্স অ্যাজ ওয়েল। আর আরেকটা জিনিস, আর সব থেকে বড় যেটা বলার আছে, আমাকে এই ইনপুটটা প্রচুর কনফিডেন্স দিয়েছে। মানে আমার যাবতীয় যা ইনভেস্টমেন্ট ছিল মানে টপ 100 মিউচুয়াল ফান্ডই ছিল, মানে খুব নমিনাল। এখন মনে হচ্ছে ইয়েস আই এম হ্যাভিং সাম টুল যেগুলো দিয়ে আমি অ্যানালাইজ করে নিজে থেকে ইনভেস্ট করতে পারি। সো থ্যাঙ্কস এ লট। বাহ, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ফিডব্যাক। আই হোপ উই উইল কাম মাচ প্রিপেয়ার্ড। এবার বিদ্যাস্তু ঠিক এক্স্যাক্টলি নই, ঠিক আছে? মানে এই কোর্সটার কনভেনার বলা যেতে পারে। যখন আমরা কোর্সটা প্ল্যান করেছিলাম তো উই ওয়ার ইন দ্য স্টেপিং স্টোন, মানে একদমই আমরা ইনিশিয়াল ফেজে ছিলাম। যে তো গ্র্যাজুয়ালি আমরা প্ল্যান করেছি। মাঝে থেকে আপনারা দেখেছেন কোর্স অ্যাডও হয়েছে, টপিকও অ্যাডও হয়েছে, টাইমও অ্যাড হয়েছে। তো মানে ইট ওয়াজ জাস্ট ইন আ চ্যাটিং। আমি আর রাকেশ দা চ্যাট করছিলাম, কথা বলতে যে এটা করা যেতে পারে, ঠিক আছে? করা যাওয়ার পরে এটা যে এতটা ভালো ফিডব্যাক পাবে, এটা আবার একটা ড্রাই রানের মধ্যে দিয়ে গেল আর কি, এটা আপনারা বুঝতে পারছেন আই থিঙ্ক। সো 2.0 অর্পিতা ম্যাডামও বললেন, প্রতাপবাবু বললেন, উইল থিঙ্ক অ্যাবাউট ইট, অবভিয়াসলি উইল থিঙ্ক অ্যাবাউট ইট যে আপনারা 2.0 লঞ্চ করতে পারি কিনা। প্রীতমবাবুর জন্য যদি পজিটিভ নোট থাকে তো অবশ্যই এটা নিয়ে আমরা একটা সেকেন্ড থটে আমরা যাব যে এটা জাস্ট ইউ ক্যান কনসিডার ইট ড্রাই রান। মানে ইট ইজ নাইস দ্যাট আমরা শুনে ভালো লাগছে যে আপনাদের এখানে কিছু পজিটিভ জিনিস আপনারা পাচ্ছেন। তো সেক্ষেত্রে
অবশ্যই আমরা একটা এই চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যাবো। তো মানে রেশিও অ্যাবাউট ইট। হ্যাঁ প্লিজ বাকিরা যদি কিছু বলতে চান কাইন্ডলি একটু শেয়ার না করুন। এখানে আমার আরেকটা এটা রাকেশ দা আমি একটা জিনিস বলে দিই যে আমাদের যত স্টুডেন্ট আর কি এখানে জয়েন করেছিলেন, ঠিক আছে, সেখানে দেখি যে মানে আমাদের ভিডিওটা কখন আপলোড হবে, ভিডিও প্রতিদিন দিনে দিন আপলোড হয়ে যায়, আপনারা একটু ড্রাইভটা চেক করবেন। বাট ওয়ান থিং, সেটা আমরা রাকেশ দাও বলছে, প্রীতমবাবু বলছে যে আপনারা পারলে একটু কষ্ট হলেও যে আপনার সেশনটা আপনারা অ্যাটেন্ড করুন। আমি প্রতিদিনই যে জিনিসটা দেখি, যে আমি যদি রাউন্ড অফে ধরে থাকি যে 30 to 26, 28 জয়েন করে, ওনারাই জয়েন করেন, ঠিক আছে, যে করতে করতে কেউ মাস থেকে বেরিয়ে গেল। দেখুন রেকর্ডের সেশন দেখা আর ওনাদের সঙ্গে রাকেশ দা বা প্রীতমবাবুর সঙ্গে লাইভ ইন্টারাকশন করার মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স আছে। কিউএ সেশন কিন্তু রেকর্ডেড হয় না। না না দেখুন, আমি একটা এখানে একটা ছোট্ট জিনিস বলি। যদি এটা শুধু রেকর্ডেড ভিডিও দেখলেই হয়ে যেত, তাহলে আমরা হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মটাকে খোলা রাখতাম না আপনাদের কোয়ারি নেওয়ার জন্য। আমরা এখনো পর্যন্ত কোনো কোয়ারি ডিনাই করিনি। 1 নম্বর, যখন যার রাত্রিবেলা 12টার সময় কোয়ারি দিয়েছে, ঠিক আছে ফাইন, সে তখন না হলে পরের দিন সকালবেলা উই হ্যাভ রিপ্লাইড টু দ্যাটস ওয়ান পার্ট। সেকেন্ড পার্ট ইজ যে আমরা মানে প্রতিটা সেশনের সাথে ডাউট ক্লিয়ারিং সেশন একটা পার্টিকুলার সময় আমরা এনগেজ করেছি। আর যদি সবকিছু রেকর্ডেড সেশন দিয়ে হয়ে যেত, তাহলে আমরা এটাকে একটা নর্মাল ভিডিও করে একটা অনবোর্ডিং করে দিলেই হয়ে যায়, যেখানে 3000 টাকা করে লোকজন দেবে, আসবে, ভিডিও শুনবে, লাস্টের দিনে 10 দিনের মাথায় গিয়ে বা 12 দিনের মাথায় গিয়ে আমাদের সাথে একটা 1 ঘন্টার ইন্টারাকশন থাকবে, থিংস আর ওভার। বাট উই ডিডন্ট ওয়ান্ট টু ডু ইট ইন দ্যাট ওয়ে। We wanted to have lot of questions from all of you, and we really wanted to bring some changes the way you look at your finance. আপনারা যেভাবে এতদিন পর্যন্ত নিজেদের ফাইন্যান্স ম্যানেজ করেছেন, আমরা এই কোর্সের থ্রু থেকে সত্যিই চেয়েছি যে এই জিনিসটা আমাদের সাধারণ বাঙালি মানুষের মধ্যে ছড়াক, তারা সবাই আরো স্বাবলম্বীভাবে ইনভেস্টমেন্ট করুক, নিজেদের ওয়েলথ ক্রিয়েশন জার্নিটা স্টার্ট করুক ঠিকঠাকভাবে। বাট থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য পজিটিভ ফিডব্যাক। যদি আর কেউ কিছু বলতে চান একটু কাইন্ডলি বলুন, না হলে পরে উইল বি কাইন্ড অফ এন্ডিং দ্য সেশন। স্যার আমার যেটা বলার ছিল, হ্যাঁ বলুন। কোর্সটা করে তো আছে, আমার তো টাইম কনস্ট্যান্ট আছে, ইলেকশনের পড়াশোনা বেশি করতে পারছি না। তো আমারও ইচ্ছা আছে আপনারা যদি এরপরে একটু স্টপ দিয়ে যদি চেষ্টা করেন, আমি আবার এন্ট্রি নেবো। আমার মানে ডাইজেস্ট করতে সত্যি অসুবিধা হচ্ছে, শুধু টাইম কনস্ট্যান্টের জন্য। না ঠিক আছে, সেটা তো হবেই। আর দেখুন এই জিনিসটা এমন একটা জিনিসটা বাড়ুক, এটা এত নমিনাল ফিজে আপনারা যা দিয়েছেন, এটা মানে সস্তায় পুষ্টিকর জিনিস আর কি, এত পুষ্টিকর না সেটা এটা তো সম্পূর্ণ বিদ্যাস্তুর উপরে, ঠিক আছে। কিন্তু মানে দেখুন, you should not judge the quality of the course by the course fees. You should judge the quality of the course by the content we have delivered. I think Pritam Da has given everything, last 15-20 years of experience, our last 15 years of experience, whatever we have learned, we are absolutely open to share it with each of our team members. I consider you guys as our team member, not as a normal attendee বা স্টুডেন্ট হিসেবে জয়েন করেছে 3000 টাকা দেবে চলে যাবে, because we have nothing to gain out of this process. The only thing which will be satisfactory is যে after doing this course, if you can do the investment in a better way, if you can generate some more alpha out of your investment, that will make us really satisfied. And obviously we will want some sort of feedback from you in Vidyastu's site or wherever. I don't know, Victor বলতে পারবে যে কোথায় আপনাদের ফিডব্যাক প্রপারলি অফিশিয়ালি দেওয়ার জায়গা থাকবে। We want each one of you to share your feedback. Sorry for the interruption. After the completion of the course, we won't dilute the group. I am promising you people that we won't dilute the group. ঠিক আছে, that will carry on. জারি রাখবো। তো আমরা নিজেরা প্ল্যানিং করছি কিছু, ঠিক আছে, আমরা নিজেরা প্ল্যানিং করছি, আপনারা বেটার ওয়েতে আমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারেন ফর সাম প্ল্যাটফর্মস অল। অ্যান্ড দ্য কোর্স ফর স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডের যে কোর্স, যেটা রয়েছে 2.0, সো উই আর কাউন্টিং ইট। ঠিক আছে স্যার। হ্যাঁ বলুন। রাকেশ স্যার, প্রীতম স্যার, দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। আমি অ্যাকচুয়ালি ভেরি নিউবি, আমার কারেন্টলি আই এম 28, আমি জাস্ট স্টার্টেড। তো সোফার সবকিছুই স্যার খুব ভালো লেগেছে, বুঝতে পেরেছি। বাট ওই আমারও টাইম কনস্ট্যান্ট, আমারও বেসিক্যালি শিফটিং ডিউটি থাকে, নাইট ডিউটি থাকে, সবসময় হয় না। So far everything is very good, sir, and learning curve has been very steep for me.
টেকনিক্যাল অ্যানালিসিস পার্টটা একটু ডিফিকাল্ট লেগেছে স্যার। তো আপনার নামটা কিভাবে উচ্চারণ করব বলুন তো? শ্যামন্তক, তাই তো? না সমন্তক। সমন্তক, আচ্ছা সমন্তক, আপনি আমার থেকে অনেক ছোট, হ্যাঁ, তো আপনাকে একটা খুব সিম্পল জিনিস সিম্পল ভাবে বলছি। আমরা তো প্রচুর স্টুডেন্ট হ্যান্ডেল করেছি এর আগে, মানে কয়েক হাজার স্টুডেন্ট পড়িয়েছি। তো এই রকম ধরনের যে প্রেডিকামেন্টস গুলো আছে, যে বাধা বিপত্তির, টাইম কমিটমেন্টের যে সমস্ত গল্পগুলো আমি এখানে শুনছি বিভিন্ন লোকের কাছ থেকে, ইট অল ডিপেন্ডস অন দ্য প্রায়োরিটি। আমার কাছে যদি প্রায়োরিটি থাকে যে আই ওয়ান্ট টু বিল্ড আপ ডাউন দ্য লাইন আফটার 20 years, I want to build up a portfolio of 10 crore, 20 crore, 30 crore, 50 crore, whether that is more important for me or doing something which is more important for me, that you have to decide. But I can guarantee the way we have conducted the class, as a considering that everybody is একদম fresher out here, যারা প্রথম দিন থেকে প্রতিটা ক্লাস একেবারে প্রতিটা সময় আমাদের সাথে ছিল, তাদের কিন্তু আন্ডারস্ট্যান্ডিং মানে একটা সার্টেন লেভেল পর্যন্ত ইমপ্রুভ হতে বাধ্য। ঠিক আছে, তো আমি এটা আপনাকে দোষ দিচ্ছি না, ইটস অল অ্যাবাউট দ্য সিরিয়াসনেস। বাট নেক্সট টাইম যদি আপনি কোনো কোর্সে জয়েন করেন, শুধু কোর্সে জয়েন করলে হবে না, কোর্সে আমাদের সাথে পুরোটা সময় আপনাকে থাকতে হবে। অ্যান্ড অলসো ইউ হ্যাভ টু কাম আপ উইথ লট অফ কোয়েশ্চেন্স। আমি জানি যে প্রত্যেকটা মানুষের আন্ডারস্ট্যান্ডিং লেভেল সেম হয় না, আপনি যেমন বললেন ইউ আর জাস্ট স্টার্টিং, বাট লেট মি টেল ইউ সমন্তক, you are at a very nice and sweet spot. I wish I could have gone back to your age at 28 and could have started equity investment, which I did not do because of all sort of mental blockage that you have right